So officially, this is our lecture 2 of Engineering Economics, GD 301 on CC department. In last class, it was an introductory class for us, and I didn't take any kind of reflection from last class, so that's why আমি কোনো টাস্ক দেইনি, আমি আরো কয়েকটা সেকশনে কিছু টাস্ক দিয়ে রেখেছিলাম। সো ওদের কাছ থেকে আমি আসলে লার্নিং রিফ্লেকশন নিয়েছিলাম, ওই জন্য বললাম যে ওরকম যেহেতু আপনাদের কাছ থেকে নেইনি, সো দ্যাট আজকে আসলে ক্লাস স্টার্টের শুরু মানে ক্লাস শুরু করার আগে ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোশ্চেন কোনো স্পেসিফিক বিষয় দেন ইউ ক্যান আস্ক মি। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। মানে যদি কিছু কোনো কোশ্চেন করতে চান আপনি আমাকে করে ফেলতে পারেন, এখন আমি ওটাই বলতে যাচ্ছি। আদারওয়াইজ আই উইল স্টার্ট দ্য ক্লাস। এই কোর্স থেকে আমরা মোটামুটি ছোটখাটো লেভেলেরও স্টক সম্পর্কে কোনো আইডিয়া পাবো? স্টক মার্কেট যেটা বলছেন? হ্যাঁ হ্যাঁ। স্টক মার্কেট আসলে কি এটা বেসিক ইকোনমিক্স এর মধ্যে পড়ে না। আমরা যেটা আপনাদেরকে পড়াচ্ছি ইটস কাইন্ড অফ বেসিক ইকোনমিক্স, হ্যাঁ। সো এটার মধ্যে আসলে স্টক মার্কেটটা পড়ে না, এটার জন্য আলাদা ফাইন্যান্সিয়াল মার্কেট এন্ড ইনস্টিটিউট মানে আলাদা একটা কোর্সই আছে আমাদের, ওখানে আসলে এটা পড়ে। তো তারপরেও আমি যখন মার্কেট পড়াবো আমাকে একটু মনে করিয়ে দিন, আমি চেষ্টা করবো যে ওখানে কিছু মানে বিষয় নিয়ে হয়তো আলোচনা করতে, সো দ্যাট আপনার জন্য ইজি হবে। ওকে, ঠিক আছে। ঠিক আছে। সো মানে জাস্ট আবারও বলছি যে বেসিক কিছু হয়তো আমি একটা আইডিয়া দিব, ইট ডাজন্ট মিন যে এটা থেকে আপনি অনেক কিছু শিখে যাবেন, কিন্তু অ্যাটলিস্ট যেটা হবে যে ওই যে নাই মামার থেকে কানা মামা ভালো টাইপের অবস্থা, যে বুঝতে কিছু পারবো হালকা হালকা ABC হালকা বুঝতে পারবেন। ইভেন আমি নিজেও স্টক মার্কেট একটা সময় পর্যন্ত আমার মানে আইডিয়াস যেটা যদি অনেস্টলি বলি মানে বুঝতে অনেক সময় লেগেছে, বিকজ বন্ডের ব্যাপারগুলো, বন্ড স্টক, আবার গভর্নমেন্ট বন্ড থাকে, কমার্শিয়াল বন্ড থাকে, বন্ডের ক্যাটাগরিজ থাকে, তো এগুলো বুঝে জিনিসটাকে আসলে নিয়ে আসাটা একটু ডিফিকাল্ট। ওই জন্যই বললাম যে আমারও একটু সময় লেগেছে। তারপর আমি চেষ্টা করবো যে আপনাদের জন্য যদি যেটা আমার পক্ষে যতটুকু বোঝানো পসিবল আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, এটাই বলছিলাম। Okay, so Okay, ma'am. let's start today's class. Before starting today's class, I would like to share my Google Classroom with you again. Because of I told you earlier, I shared every detail on my Google Classroom. So already I think you have find out those things. So this is our Google Classroom for DD section on summer 2021. This is our Google Classroom code. এটা দিচ্ছি বিকজ যারা এখনো জয়েন করেন নাই বা পরে জয়েন করবেন তারা হয়তো গুগল ক্লাসরুম কোডটা দেখে জয়েন করে ফেলতে পারবেন। So already I have posted about every detail. আমি এটাই বলছিলাম যে আমার কোর্সে আমি ডিটেল গুলো সাধারণত নিজেই পোস্ট করে দিই। সো এখানে দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি আমাদের আমি কোর্স আউটলাইন শেয়ার করেছি, টেক্সট বুক গুলো আমি 3টা টেক্সট বুকে শেয়ার করে দিয়েছি, এটা একটু বলে নিই। আমি যে 3টা টেক্সট বুক আসলে ফলো করব সেই 3টা এখানে অলরেডি শেয়ার করা আছে। পার্কিনের বইটা আমি শেয়ার, পার্কিনের মাইক্রো ম্যাক্রো দুটোই শেয়ার করেছি। আর আরেকটা বই বলেছিলাম যে পার্কের যে একটা বই আছে ফান্ডামেন্টালস অফ ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এর, এটা আমি বলেছি আপনাদের নিজেদের যাদের মনে হয় যে আমি আরো একটু বেশি স্টাডি করতে চাই তাদের জন্য আসলে এইটা রেফারেন্স, যে আপনি আর একটু বেশি পড়তে চাচ্ছেন। সো সেই ক্ষেত্রে আসলে এইটা আমি এই বইটা ফলো করব না, আমি একটু আরো ওইভাবে বলে দিই, মানে এই বইটা আমি সাধারণত মানে রেফারেন্স আমি নিয়ে আসবো না আমি হয়তো কোনো ক্লাসে, কিন্তু যদি মনে হয় যে আমি নিজে জানতে চাচ্ছি অ্যাজ এ স্টুডেন্ট, কিছু বই আমরা হয়তো বলি রেফার করি যেটা হচ্ছে বেশি জানার জন্য, তো সেক্ষেত্রে ইউ ক্যান ফলো দিস ওয়ান। ওকে, দেন অলরেডি আই শেয়ার দ্য ফার্স্ট পাওয়ারপয়েন্ট স্লাইড যেটা আমি আজকের ক্লাসে পড়াবো, লেকচার 1 যেটা, সেটা আমি অলরেডি শেয়ার করেছি। সো মোটামুটি আমি আগে থেকেই শেয়ার করে থাকি, আমার সিস্টেম হচ্ছে আগেই স্লাইড যদি আমি যদি কোনো স্লাইড ফলো করে থাকি, বাই দ্য ওয়ে আমি মানে প্রতি ক্লাসে যে স্লাইড ফলো করি তা না, তো আমি যদি কোনো স্লাইড ফলো করে থাকি সেই ক্ষেত্রে আমি ক্লাসে আগেই চেষ্টা করি যে যদি আমার সময় থাকে আমি এই স্লাইড গুলো শেয়ার করে দিই আপনাদের সাথে, এটাই বলতে চাচ্ছিলাম। সো আমি দিলে আমার জন্য বেটার, যে একই কথা যে কিছু স্টুডেন্ট থাকে যারা একটু আগে থেকে পড়তে চান বা জানতে চান বা তাদের ইন্টারেস্টটা ওই জায়গায় থাকে যে আমি ম্যাডাম আগে থেকেই হচ্ছে গিয়ে একটু পড়ে নিব সো দ্যাট আমার জন্য ইজি হবে। তো তাদের জন্য কিন্তু জিনিসগুলো ইজি হয়ে যায় যে আগে থেকে জেনে থাকবেন যে আমি কি কি আসলে পড়াচ্ছি, এটাই বিষয়। আর আমার জন্য সুবিধা যেটা, আমি হচ্ছে এগুলো একেবারে আমার ড্রাইভে আমি আপলোড করে রেখেছি, সো ড্রাইভ থেকে আমার জন্য শেয়ার করাটা ইজি হয়ে যায়। এবং
আমি এটা ফেস করি। আচ্ছা আপনাদের এই প্রবলেমটা ফেস করেন কিনা? যেমন আমি PowerPoint স্লাইড আপলোড করে দিয়েছি। বাই দ্য ওয়ে আমি যখন এটাকে আবার ডাউনলোড করতে যাচ্ছি, আমি আর পিপিটি তে এটা ডাউনলোড করতে পারি না। এটা পিডিএফ ফাইল আকারে ডাউনলোড হয়। আপনারা এই ক্ষেত্রে সলিউশনটা কিভাবে করেন? মানে গুগল ক্লাসরুম থেকে ডাউনলোড করাটা খুব ডিফিকাল্ট। তাই না? জি ম্যাম, অনেক সময় পাওয়ার পয়েন্ট ম্যাম পিডিএফ এ ডাউনলোড হয় না। আচ্ছা। হ্যাঁ, পিডিএফ আকারে ডাউনলোড হয়। আমি তো ওটাই তখন বলছি। পিডিএফ আকারে ডাউনলোড হলে ওই যে কনভার্ট করে নেই পিডিএফ টু ওইগুলো অনেক সময় ম্যাম ডাউনলোড টাইপের। আপনার যদি গুগল গুগল ড্রাইভে থাকলে ম্যাম ওইখান থেকে ম্যাম প্রেজেন্টেশন মানে পিপিটি তে ডাউনলোড করা যায়। আচ্ছা, গুগল ড্রাইভ থেকে। মানে আমি যেটা প্রবলেমটা ফেস করছি, সাপোজ আমার কাছে অরিজিনাল ফাইলটা আমি হারায় ফেলছি। অরিজিনাল ফাইল হারায় ফেলছি, আমার তো হচ্ছে গিয়ে আমার গুগল ক্লাসরুমে আছে। আমি ওটা মানে ওটা রিইউজ করে নিয়েছি। তো আমি যে প্রবলেমটা ফেস করছি, আমারই ফাইল ওটা পাওয়ারপয়েন্ট স্লাইড বানানো। এখন আমি যখন ডাউনলোড করছি ওটা তো পিডিএফ এ চলে আসছে আমার কাছে। এবার বুঝতে পারছেন? ম্যাম তো ওটা কনভার্ট করে নিলে হয়ে যাবে পিডিএফ থেকে পিপিটি তে। পিডিএফ থেকে পিপিটি তে কনভার্ট করলে প্রবলেম সলভ হয়। সেটা হ্যাঁ ম্যাম, বলছেন। ওই যে অনলাইনে হ্যাঁ ম্যাম, সার্চ অনলাইন ম্যাম থাকে অনলাইন পিডিএফ টু কনভার্টার পিপিটি যেটা থাকে দেখলেই সেটা কনভার্টার। ইউজ করব। সেটা হ্যাঁ ইউজ ম্যাম, করব। জি ম্যাম। আচ্ছা ঠিক জি আছে। ম্যাম, অনলাইন থেকে আপনি করলে খুব করা যাবে। আচ্ছা ঠিক আছে। তো একটা আইডিয়া পেলাম। ম্যাম অনলাইন থেকে করলে অনেক সময় হয় কি মানে আপনার লেখাগুলো এক্সচেঞ্জ হয়ে যেতে পারে, তখন আবার একটু সাজাইতে হয় নিজের মতো করে। হুম, আচ্ছা ঠিক আছে। সো আমরা আমাদের রেফারেন্স চলে যাই। তো যেটা বলছিলাম যে আজকে আমরা হচ্ছে গিয়ে আমাদের একদম ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারটা স্টার্ট করব। So this is our reference book, that is the Microeconomics by Parkin, and this is the latest edition, that means 11th edition. এবং আমি যে বইটা শেয়ার করেছি এটার মজা হচ্ছে কি এটা অটো আপডেট হয়। সো আপনার যদি বই আপডেট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি মানে ও অটো আপডেট অন করা থাকলে অটো ডাউনলোড হয়ে যাবে, মানে আপডেটেড ভার্সনটা ডাউনলোড হয়ে যাবে। আমার ক্ষেত্রে যেটা হয়তো আমি তো সেটাই শেয়ার করেছি। সো এখানে চলে যাচ্ছি এখন। আমি ফার্স্ট চ্যাপ্টার চলে যাই, একটু allow করেন। একটু কন্টেন্ট একটু দেখিয়ে নিই, তাহলে হচ্ছে একটু বুঝতে পারবো আসলে এই বইয়ের আমরা কি কি ফলো করব। পার্কিনের বইয়ের সুবিধাটা হচ্ছে কি আমি দুইটা রেফারেন্স ছিল আমার কাছে মাইক্রো ইকোনমিক্স এর, একটা হচ্ছে পার্কিন, একটা ম্যানকিউ। আমি এক সেমিস্টার ম্যানকিউ পড়িয়েছি সিএসএ তে। ম্যানকিউ হচ্ছে কম্পারেটিভলি একটু ডিফিকাল্ট, উনি একটু ডিফিকাল্ট ওয়েতে লেখেন। পার্কিন হচ্ছে একটু ইজিলি লেখেন। সো দ্যাটস ওয়াই আমি এই সেমিস্টার আবার পার্কিনে ফলো করছি, এবং তাদের বাকি সেকশন গুলো তো এই রেফারেন্সটাই ফলো করা হবে। সো আমরা সেম রেফারেন্সে যাচ্ছি। আমি এখান থেকে হচ্ছে গিয়ে মাইক্রো ইকোনমিক্স পার্টের জন্য প্রথমেই চলে যাব হচ্ছে গিয়ে যেটাকে বলে যে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা পড়বো, which is about the what is economics, and here you will find out what is economics, what are the branches of economics. Then there are some big question in economics, like for whom, how and what to produce, and how we are going to use economics, I mean for self-interest or for society interest. So you will find out the answer from there. Then I will explain some graphical representation like the relationship between slope and others thing from this chapter. After that, I will start the chapter 2. Here I will talk about the PPF, production possibility frontier, and then the circular flow diagram. সার্কুলার ফ্লো ডায়াগ্রামটা যদি এখানে সার্কুলার ফ্লো ডায়াগ্রামটা এখানে হচ্ছে গিয়ে একটা ডায়াগ্রাম থাকবে আমাদের, সেখান থেকে আমরা হচ্ছে দেখাবো যে হাউ ইউ আর গোয়িং, হাউ your economic activities related with all over the economy. Then we will focus on the chapter 3, which is about the demand and supply, which is very important for us. আমরা এখানে ডিমান্ড এবং সাপ্লাই সাইড সম্পর্কে জানবো, যেখানে দেখবো যে ডিমান্ড কি, সাপ্লাই কি, ডিমান্ড কখন চেঞ্জ হচ্ছে, সাপ্লাই কখন চেঞ্জ হচ্ছে। Then we will focus on the thing that is the market equilibrium. Equilibriumটা কি, equilibrium changes. তারপর আমরা দেখবো যে what are the reason behind change in demand and supply curve. Then equilibrium এ যাব, এই বিষয়গুলো আসবে। দেন আমরা ফোকাস করবো হচ্ছে elasticity. Elasticity-তে আমরা যেটা দেখবো যে elasticity actually will show you the relationship between price and demand. আমি বলছিলাম যে প্রাইস এমনি আমরা একটা ফার্স্ট ক্লাসে একটা বেসিক আইডিয়া নিয়েছিলাম যে that is there is a negative relationship between price and demand. When the price is up, our demand is down, and when the price is down, demand is up.
So how much the demand flexible with the price? We are going to find out that from the elasticity chapter, that is the price elasticity of demand. And the same thing, there is a relationship between price and supply. একই ভাবে এলাস্টিসিটিটা তো আপনারা বুঝেনি, যেহেতু সায়েন্সের স্টুডেন্ট আমি আর ওটা নিয়ে যাচ্ছি না। ফ্লেক্সিবিলিটি, সো প্রাইসের সাথে আসলে ডিমান্ড বা সাপ্লাইটা কতটা ফ্লেক্সিবল, এটাই আমরা আসলে চ্যাপ্টার 4 এ বের করবো, এবং সেখান থেকে প্রাইসিং ডিসিশনে আসার একটা বিষয় থাকে, অর্থাৎ আমরা ডিসিশন মেকিং সিচুয়েশনে যাই যে কিভাবে প্রাইসিংটা আমরা করব। তো এই ডিসিশন গুলোতে আসি, তো সেটা আবার হচ্ছে কি আমরা চ্যাপ্টার 4 এ আমরা এটা যাব। আফটার দ্যাট আমরা যদি সময় পাই, এই চ্যাপ্টার করতে শেষ করতে আমাদের একটু সময় লাগে, এরপরে যদি আমাদের সময় থাকে তাহলে আমরা হচ্ছে থিওরি অফ কস্ট, আমি ইউটিলিটি নিয়ে কিছু আইডিয়া দিব, সিম্পল কিছু আইডিয়া দিয়ে দিব, এবং ইউটিলিটির পরে আমরা হচ্ছে থিওরি অফ কস্টে যাব, এই যে আউটপুট অ্যান্ড কস্ট, যেটা হচ্ছে গিয়ে আমরা চ্যাপ্টার 11 এ পড়বো। সো এবং এখান থেকে আসলে আমরা মেইনলি ক্যালকুলেশন গুলো করা শিখবো। আমরা দেখবো যে আমার টোটাল কস্ট, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, মার্জিনাল কস্ট, এই ধরনের কস্ট গুলো কিভাবে আসলে আমরা ক্যালকুলেশন করে নিয়ে আসি। এটাতে আমরা হচ্ছে কি এখানে যাব। সরি, আমি স্টপ শেয়ার দিয়ে দিলাম কেন। সো এখানে আমরা কিন্তু যাবো। তো এই হচ্ছে কি ওভারভিউ, আমি যাচ্ছিলাম যে আমরা আসলে কি কি পড়তে পারি মিড পর্যন্ত, যেহেতু আজকে আমরা শুরু করে ফেলছি, আমরা এটা বুঝতে পারবো। সো টুডে উই উইল স্টার্ট দ্য চ্যাপ্টার 1. So after completing this chapter, you will get to know about what is economics. It's actually a subject key, and then it has two major branches. One is microeconomics, another one is macroeconomics. So you will get idea about the micro part and macro part. আমি যে বারবার বলছি যে মিডে আমরা মাইক্রো পার্টটা পড়বো, and after মিডে আমরা macroeconomics নিয়ে পড়বো। So এই দুটোর সম্পর্কে আমরা জানবো, and what's the difference between them, obviously সেটা সম্পর্কে জানবো। দেয়ার আর সাম বিগ কোশ্চেন, মানে কিছু কোশ্চেন অ্যান্সার আমরা আসলে ইকোনমিক্সে যখন কোনো নিউ থিওরিজে যাই, আমরা দুটো কোশ্চেন ধরে আগাই। সো সেই দুটো কোশ্চেন এক্সপ্লেনেশনে যাব, এন্ড ফাইনালি আমরা দেখবো হচ্ছে গিয়ে যে অ্যাজ অ্যান ইকোনমি, মানে আমরা হয়তো ভাবি ইকোনমিক্স এটা হচ্ছে আর্টস এর সাবজেক্ট, বা আমি এই কথাটা খুব বেশি শুনি যে ম্যাডাম আমি তো হচ্ছে গিয়ে সায়েন্সের স্টুডেন্ট, আমি কেন আর্টস এর একটা সাবজেক্ট করবো। আই এম সরি টু সে, ইকোনমিক্স অবভিয়াসলি কোনো আর্টস এর সাবজেক্ট না। সো একজন ইকোনমিস্ট যে সেও যে হি অর শি ক্যান ওয়ার্ক অ্যাজ এ সায়েন্টিস্ট, সো এটার জন্য আমরা এটার কিছু ইমপ্লিকেশন দেখবো, এবং সেই ক্ষেত্রে আমরা দেখবো যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যে কথাগুলো আমি বলছিলাম বারবার, সেগুলো সম্পর্কে আমরা কিন্তু এখানে আইডিয়া রাখবো। সো সরি, আমি বারবার খালি স্টপ শেয়ার করে দিচ্ছি। তো আমি এটার জন্য হচ্ছে গিয়ে আমার একটা পাওয়ারপয়েন্ট স্লাইড বানানো আছে, আমি সেটাতে চলে যাচ্ছি, যেটা আমার জন্য ইজি হবে। সো ফার্স্ট অফ অল লেট মি এক্সপ্লেন হোয়াট ইজ ইকোনমিক্স, অর্থাৎ ইকোনমিক্সটা আসলে কি সেটা সম্পর্কে আমরা একটু বুঝি। সো আমি যদি আমাদের পার্সোনাল লাইফে একটু নিজের দিকে চিন্তা করে দেখি, আপনি একটু নিজের কথা চিন্তা করেন, দেখেন যে আপনার লাইফে কি কি আছে। মানে আপনি ঘুম থেকে উঠছেন, দেখেন আপনি একটা আপনার ওয়ান্স ফুলফিল করলেন, করার পরে দেখবেন যে আপনার কিন্তু আর একটা ডিজায়ার আপনার সাডেনলি ক্রিয়েট হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, ঘুম থেকে উঠে আপনার কাছে মনে হলো যে ওকে ফাইন, আই নিড এ গুড ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের পরে আপনার কাছে মনে হবে যে যদি ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলতে পারে, যেটা খেতে চেয়েছেন সেটা হয়। তারপরে দেখবেন যে আপনার কাছে মনে হবে যে ব্রেকফাস্টের পরে হালকা একটু চা কফি হলে ভালো হতো। যদি চা কফিটাও খাওয়া হয়ে যায়, তারপরে মনে হবে যে ওকে ফাইন, এখন ক্লাসে অ্যাটেন্ড করা দরকার। আবার ওই একই টাইমে আপনার মনে হবে যে একটু মুভি দেখতে পারলে ভালো হতো, বা একটু মনে হবে যে আহা আজকে এত সুন্দর বৃষ্টি, সেটা এনজয় করতে পারলে ভালো হতো। সো আমি এখানে জাস্ট এটা মিন করতে চাচ্ছি যে এখানে আমাদের টাইমটাকে একটা রিসোর্স হিসেবে ধরি। সো হিয়ার দ্য টাইম ইজ এ লিমিটেড রিসোর্স। লিমিটেড রিসোর্স মিনস হচ্ছে এটার মানে এটাকে আমরা বলি হচ্ছে স্কার্সিটি। বাই দ্য ওয়ে, এই যে লিমিটেড রিসোর্স যেটাকে বলছি, scarcity means the nature or the characteristics of society's resources which is limited. So আমরা যে রিসোর্স গুলো সাধারণত ইউজ করি, যে আমাদের ওয়ান্টস গুলো ফুলফিল করার জন্য, দে আর লিমিটেড ইন নেচার, ইটস কল্ড স্কার্সিটি। যেমন আমি টাইমের কথা বলছি, টাইমটা কিন্তু আমাদের জন্য লিমিটেড, অর্থাৎ আমার কাছে এখন টাইম আছে লাইক 11:30 to 1। এখন এই টাইমের মধ্যে what can I do? I can take your class properly, or I can enjoy the rain, or I can enjoy my sleep, or I can enjoy a quality time with my family. অনেকগুলো অপশন কিন্তু আমার কাছে এখানে আছে।
সো সেখান থেকে কিন্তু আমাকে কি করতে হবে, আই হ্যাভ টু চুজ দ্য বেস্ট ওয়ান ফর মি, একদম বেস্ট যেটা থেকে আমি হচ্ছে গিয়ে যেটা থেকে আমি সরি সরি সো যেটা থেকে হচ্ছে কি আমি আমার আনলিমিটেড ওয়ান্সটাকে ফুলফিল করতে পারবো। এখন দেখেন টাইমটা কিন্তু আমার এখানে আনলিমিটেড না, টাইমটা আমার হচ্ছে 90 মিনিটস আমার দেওয়া আছে, কিন্তু এর মধ্যে আমার অনেকগুলো অপশন ছিল যে আমি ক্লাস নিতে পারি, বা আমি এখন ঘুমোতে যেতে পারি, বা আমি এখন এই যে বলছি যে বৃষ্টিটা এনজয় করতে পারি, বাট অনেকগুলো আমার ডিজায়ার ছিল, বাট আই হ্যাভ লিমিটেড রিসোর্স টু ফুলফিল দ্যাট. So actually economics will help you to study about this thing. That means how you're going to manage your scarce resource, your unlimited one, with that scarce resources. অর্থাৎ আমার যে আনলিমিটেড ওয়ান্সটা যেটা আছে সেটাকে আমি আমার এই লিমিটেড রিসোর্সটা দিয়ে আমি কিভাবে হচ্ছে গিয়ে ফুলফিল করছে, দ্যাটস অ্যাকচুয়ালি দ্যাট স্টাডি ইজ কল ইকোনমিক্স. অর্থাৎ ইকোনমিক্স কিন্তু আমাকে এটাই বুঝতে সাহায্য করবে যে আমি আমার লিমিটেড টাইম আছে, কিন্তু এই লিমিটেড টাইমের মধ্যে আমি কতটুকু সময় ঘুমাবো, মানে আমি আসলে ঘুমাবো না আমি ক্লাস নিব, না আমি হচ্ছে গিয়ে বৃষ্টিটা এনজয় করব, নাকি আমি একটু স্টাডি করব, এই যে প্রায়োরিটি সেট করা বা কিভাবে প্রায়োরিটিটা সেট করতে হবে বা টাইমটার প্রপার ইউটিলাইজেশনটা কিভাবে হবে, এই ম্যানেজমেন্ট গুলো আমি আসলে ইকোনমিক্স থেকে শিখবো. সো দ্যাটস আপনার বই, এটা পার্কিনের ডেফিনেশন, উনি এটা বলছেন যে ইকোনমিক্স ইজ দ্য social science that studies the choices that individual or business or government or entire societies make as they cope with scarcity and the incentive that influence their recognize these choices. So আমি এই যে আমার যে চয়েস মেক করলাম, যে যেমন আমি চয়েস মেক করেছি কি যে আই উইল টেক দ্য ক্লাস, সো এই যে ক্লাসটা নিচ্ছি এবং আমার লিমিটেড টাইম, আমার লিমিটেড রিসোর্স হুইচ ইজ টাইম, এটা ইউজ করে যে আমি এগুলো ডিজায়ার ছিল সেটার মধ্যে আমি টাইমটা আমি ক্লাসটা চুজ করলাম, এইভাবে এরকম ডিসিশন মেকিং সিচুয়েশনে আমি অনেকগুলো আনলিমিটেড ওয়ান্সটাকে কিভাবে আমি আমার এই ছোট রিসোর্স দিয়ে ফুলফিল করব, সেটাকেই হচ্ছে গিয়ে আমরা আমরা সেই স্টাডিটাকে আমরা এখানে ইকোনমিক্স বলছি. So here you will find out 3 new word. One is choices, another one is scarcity, another one is incentive. Sorry for the interrupt. So here we will find out 3 new word. One is choices, another one is scarcity, another one is incentive. আমি একটু আইডিয়া দিয়ে যাই, এগুলো ডেফিনেশন সবগুলোই বইয়ে পাবেন, আপনাদের সাথে যে রেফারেন্সটা আমার শেয়ার করা আছে. সো ফার্স্ট থিং ইজ scarcity. আমি অলরেডি একটা ডেফিনেশন দিয়ে দিয়েছি, আমি বলেছি this is a characteristics of resources which is like the limited nature of resources. আমাদের যে রিসোর্স গুলো আমরা ইউজ করে থাকি টু ফুলফিল আওয়ার আনলিমিটেড ওয়ান্স, দে আর লিমিটেড ইন নেচার, মানে তাদের ক্যারেক্টারিস্টিক্সই যে তারা আনলিমিটেড না, তারা একটা নির্দিষ্ট মাত্রায় থাকে. যেমন এটার মধ্যে আমি বলতে পারি আওয়ার হেলথ, টাইম, দেন মানি, দেন অ্যাসেট, দে আর স্কেয়ার রিসোর্সেস. অর্থাৎ আপনার হেলথও কিন্তু আনলিমিটেড না, মানে গুড হেলথের কথা আমি এখানে মেনশন করছি, এটা কিন্তু আনলিমিটেড না. বা আমি টাইমের কথা যদি বলি, অবভিয়াসলি এটা সবচেয়ে বেশি স্কেয়ার রিসোর্সেস, সো এটাও আমার জন্য কিন্তু আনলিমিটেড না, একটা ফিক্সড টাইমের ভিতরে আমাকে সবকিছু করতে হয়. বা আমি যদি মানির কথা বলি, সেটাও কিন্তু আমার জন্য ফিক্সড. এখন আপনি বলতে পারেন যে ম্যাম আমাদের জন্য হয়তো মানিটা স্কেয়ার রিসোর্সেস না, বাট বিল গেটস এর জন্য তো এটা মানে কিছুই না, ওর তো আনলিমিটেড মানি আছে, সে তার আনলিমিটেড ওয়ান্সটাকে ওই মানি দিয়ে ফুলফিল, সো ওর জন্য কিন্তু মানিটা আপনি কোনোভাবে স্কেয়ার রিসোর্স বলতে পারেন না. তো আমি আসলে এই ক্ষেত্রে আপনার সাথে এগ্রি করতে পারছি না. ধরেন বিল গেটস এর, এটা আমি এই এক্সাম্পলটা সবসময় দিই, বিল গেটস এর কিন্তু সে তার কিছু ইন্টারভিউতে এটা বলেছিল যে he has that desire to live in Mars. এখন বিল গেটস এর যা টাকা পয়সা আছে সবও যদি ইনভেস্ট করে ফেলে, ধরেন বিল গেটস আর 5 বছর বেঁচে থাকবে ধরলাম, বা ধরেন 1 বছর সে মার্সে যেয়ে থাকতে চাচ্ছে, সে কি থাকতে পারবে? না। সো এটাই বুঝাতে যাচ্ছি, টাকাটাও কিন্তু যা আমি বিল গেটস হই আর অ্যামাজনের মালিক হই আর আমি নর্মাল বাংলাদেশের একজন নর্মাল সিটিজেন হই, আমার যা অ্যাসেট আছে, আমার যা মানি আছে, সেটা দিয়ে সবকিছু ফুলফিল, সেটা দিয়েও আমি আমার
সব ওয়ান্টস আসলে কখনোই ফুলফিল করতে পারবে না, আমি এটাই বোঝাতে যাচ্ছি। সো বিল গেটসেরও এমন কিছু ডিজায়ার আছে যেটা কিনা আমি কিন্তু আমার এই যে রিসোর্স গুলো আছে, তার যে রিসোর্স গুলো আছে সরি, সেটা দিয়ে কিন্তু ফুলফিল করা যাবে না। সো দেয়ার আর মানে আমাদের যে ওয়ান্টস গুলো থাকে, ইয়েস উই হ্যাভ আনলিমিটেড ওয়ান্টস, আমি এটা চয়েসে এখানে আসবো। সো উই হ্যাভ আনলিমিটেড ওয়ান্টস, সো বাট উই হ্যাভ লিমিটেড রিসোর্স টু ফুলফিল দ্যাট। এই যে লিমিটেড রিসোর্স বলছি, এটাই স্কার্সিটি, অর্থাৎ রিসোর্সটা যে লিমিটেড, দিস নেচার ইজ কল্ড স্কার্সিটি। This definition you will find out in your reference book. Then choices means এই যে আনলিমিটেড ডিজায়ার, এইটা বাই নেচার আমরা এটা পাই। এটা কেউ বলতে পারবে না যে ম্যাডাম আমার আনলিমিটেড ওয়ান্টস নেই। আমাদের একটা করে ডিজায়ার ফুলফিল হয়, আমরা আর একটা আমাদের ডিজায়ার ক্রিয়েট হয়ে যায়, এবং এই ডিজায়ার গুলোর মধ্যে আমরা যেটা চুজ করি, মানে আমরা এখন চুজ করাটা এটা ইট ভ্যারিজ পারসন টু পারসন। আমি যেটা চুজ করব এটা হয়তো আপনি চুজ নাও করতে পারেন। সো আমি যেটা চুজ করি সেটা হচ্ছে গিয়ে আমি চুজ যেটা করবো এটা হয়তো আপনি নাও করতে পারেন। এই যে যেটা আমি চুজ, মানে এই যে চয়েস মেক করছি, এটাকে আমরা চয়েসেস বলছি। এখন এই ক্ষেত্রে বিষয় যেটা হয়ে যায় সেটা হচ্ছে গিয়ে যে আনলিমিটেড ওয়ান্টসটা কেন আমাদের ক্রিয়েট হয়, আমরা একটু সেটা বলি। মানে আনলিমিটেড ওয়ান্টসটা আসলে কি? তো আমি ওটাই বলছিলাম যে সাপোজ আপনার কাছে কিছু মানি আছে। এখন আপনার হয়তো আপনি নিজেই চিন্তা করেন, আপনার, আমি যেমন আমার মাথায় সকাল থেকে যেটা ঘুরছে, আমি চিন্তা করলাম যে এখন আমার কি করতে হবে, আমার সেলফোনটা নষ্ট, মানে আমার ফোন ঠিক আছে, আমার ফোন একটা প্রবলেম দেখা দিয়েছে। তো আমি চিন্তা করলাম এটা এটা আমার একটা ফোন কিনা খুব জরুরি। তারপরে চিন্তা করলাম ফোন কিনতে যে চিন্তা করলাম একটা লেটেস্ট মডেলের একটা ফোন কিনতে চাচ্ছি। হ্যাঁ, তো তো এই লেটেস্ট মানে একটা লেটেস্ট মডেলের ফোন কিনতে চাচ্ছি, এবং এই ফোনটা কেনার আগে আমি কিছুদিন আগে আমার হচ্ছে গিয়ে ক্লাসটা আমি ঠিক মতো নিতে পারছিলাম না, আমার কাছে ল্যাপটপ আছে, মানে নতুন ল্যাপটপ আছে, তারপর আমি ক্লাসটা ঠিক মতো নিতে পারছিলাম না। আমি কি করলাম, আমি একটা ট্যাব কিনলাম। তো ল্যাপটপ আছে, ট্যাব আছে, তারপরে হঠাৎ করে মনে হলো কি একটা স্মার্ট ওয়াচ হলে খুব ভালো হতো, রাতে যখন ঘুমাবো আমার ঘুমটা মনিটরিং করবে আমার স্মার্ট ওয়াচ, আমি ওটা করে রাতে ঘুমাবো। তার কিছুদিন পরে আমি স্মার্ট ওয়াচ কিনলাম। স্মার্ট ওয়াচ কেনার পরে এখন আমার মনে হচ্ছে যে আমার ফোন এটা ভালো না, ভালো লাগতেছে না, আমার এখন একটা দামি ফোন লাগবে, আমার একটা আইফোন লাগবে। আমার ফোনটা কিন্তু পচা না, আমি এটাই বলছি, আমি স্যামসাং এস সিরিজের ফোন ইউজ করি। সো আমার কাছে এখন মনে হচ্ছে আমার ফোনটা পচা হয়ে গেছে, এখন প্রচুর ফোন, এই প্রচুর ফোনটা আমি ইউজ করবো না, আই নিড আইফোন। এবং আমি এটা খুব ভালো মতো জানি, আমি যখন যদি কিনে ফেলি, ওটার পরে আমার আর একটা ডিজায়ার ক্রিয়েট হয়ে যাবে। তো নিজের ক্ষেত্রে চিন্তা করে দেখেন, দেখবেন যে আমাদের সবারই একটা টার্গেট থাকে যে এইটা লাগবে, ওইটার পরে দেখবেন যে তারপরে আর একটা ডিজায়ার ক্রিয়েট হয়েছে। এভাবে কিন্তু বাই ডেফিনিশন আমরা একটার পর একটা ডিজায়ারের দিকে যেতে থাকি, এবং হুইচ ইজ নট রং থিং। আমি এটা কিন্তু মনের চাহিদা খারাপও কখনো বলছি শেষ না, হয় না। হ্যাঁ আমি এটাকে কিন্তু খারাপ হিসেবেও বলছি না। আমরা একটা করে ডিজায়ার ফুলফিল করি বা ফুলফিল করার চেষ্টা করি, করার পরে আর একটা ডিজায়ার ক্রিয়েট হয়ে যায়, ঠিক কিনা? যেমন ধরেন হ্যাঁ, খাবারের এরকম কথাই হয়েছে। যদি বলি, ধরেন সাপোজ আজকে কার এক্সাম্পল দিব, নাসিমকে আমি দেখতে পাচ্ছি একদম আমার চ্যাট লিস্ট, মানে পার্টিসিপেন্ট লিস্টের শুরুতে নাসিম আছে। নাসিম হয়তো সকাল থেকে চিন্তা করছে যে একটু কফি খাবো। তো নাসিম দেখবে যে কফি খাওয়ার পরে ওর মনে হবে যে আচ্ছা ঠিক আছে কফি খেয়ে ফেললাম, বিকালে স্ন্যাক্সে যদি একটু পুরি আর চা খেতে পারতাম তাহলে ভালো লাগতো। বিকালে স্ন্যাক্সে যদি পুরি আর চা খান, তারপরে রাতে বলে কি আজকে রাতে যদি মা একটু বিরিয়ানি রান্না করতো ভালো লাগতো, আজকে বিরিয়ানি রান্না করে দিই, কালকে আবার সকালবেলা ঘুম থেকে উঠে মনে হবে যে ওই ওই খাবারটা খেতে হবে। সো দেখেন আমাদের কিন্তু চাহিদার কোনো শেষ নাই, কিন্তু এইটা ফুলফিল করার জন্য যে রিসোর্স সেটা কিন্তু খুবই অল্প, আমি সেটাই বোঝাতে চাচ্ছি, বুঝলাম? সো এই উই হ্যাভ আনলিমিটেড ওয়ান্টস বাট উই হ্যাভ লিমিটেড রিসোর্স টু ফুলফিল দ্যাট, এটাই হচ্ছে মেইন কথা ছিল। আচ্ছা, লাস্ট যে নতুন ওয়ার্ডটা আমরা শিখলাম ইনসেন্টিভ, আই লাভ দিস ওয়ার্ড এ লট। মানে ইনসেন্টিভটা আপনারা হয়তো বুঝতেও পারেন, আমরা যখন কেমিক্যাল রিয়াকশনে যাই, কেমিক্যাল রিয়াকশনে কিছু ম্যাটেরিয়ালস থাকে যেটা কিনা আমাদের ফরওয়ার্ড রিয়াকশন, ফরওয়ার্ড ফোর্স বা ব্যাকওয়ার্ড ফোর্সটাকে ইনক্রিজ বা ডিক্রিজ করে, তাই না? সেইগুলোকে আমরা সাধারণত ইনসেন্টিভ বলে থাকি, ঠিক কিনা? তারা তো কেমিস্ট্রি কি পড়েন সিএসসি স্টুডেন্টরা? হ্যাঁ, একটা ইনসেন্টিভ, কোর্স উদ্দীপক যেটাকে বলে, সরি প্রভাবক যেটাকে বলে, উদ্দীপক না, প্রভাবক যেটাকে বলে। সো দোজ আর ইনসেন্টিভ। সো সেম থিং ইন ইকোনমিক্স, দেয়ার আর সাম ইনসেন্টিভ।
যেই ইনসেনটিভের কারণে ইউ উইল মেক দ্য চয়েস। আমি ইনসেনটিভটা ডিরেক্টলিও দিতে পারি, ইনডিরেক্টলিও দিতে পারি। আচ্ছা কিভাবে দেই এটা নিয়ে একটা প্রিন্সিপাল আছে, যদিও আমি এবার ওই যে বললাম এই রেফারেন্সটা একটু চেঞ্জ করেছে, প্রিন্সিপাল গুলো এবার ওইভাবে পড়াবো না স্যার। প্রিন্সিপাল একটা আছে এরকম, সেটা হচ্ছে রেশনাল পিপল রেসপন্ড টু দ্য ইনসেনটিভ এন্ড উই অল আর রেশনাল পিপল। আমি রেশনাল পিপল, আপনারাও রেশনাল পিপল। সো আমরা ইনসেনটিভের কারণে আসলে আমাদের যে চয়েস মেকটা আমরা করি সেটা ইনসেনটিভের উপর ডিপেন্ড করে। আচ্ছা ইনসেনটিভটা কি এটা একটু বুঝাই। যেমন আমি ধরেন আমার ক্লাসে সব স্টুডেন্টকে দিয়ে বললাম যে কিছু টাকা দিলাম, দিয়ে সবাইকে দিয়েছে। এখন আমার ক্লাসে 32 পার্টিসিপেন্ট আছে, 32 কে আমি টাকা দিলাম কিছু, দিয়ে বললাম আমার জন্য একটা হ্যান্ড ওয়াশ কিনে আনবেন যেটা দিয়ে 10 সেকেন্ডেই হাতের জীবাণু মরে যাবে। ঠিক আছে, আপনারা কোন হ্যান্ড ওয়াশ কিনে আনবেন? লাইক বয়। এখন আমি কি কাউকে বলে দিছি লাইফ বয় হ্যান্ড ওয়াশ কিনে আনেন? আমার সাথে কেউ ডিসএগ্রি করবেন যে লাইফ বয় কিনে আনবেন না, স্যান্ডেলিনা হ্যান্ড ওয়াশ কিনে আনবেন সাপোজ। আচ্ছা এইখানে যেটা হয়েছে যে এই অ্যাডভার্টাইজ বা মার্কেটিং এর মাধ্যমে আপনাকে একটা ইনসেনটিভ দেওয়া হয়েছে যে there is a product which is Lifebuoy hand wash and when you are using that will destroy those virus within 10 seconds. ভাই সত্যি কথা বলি, হাতটা ঠিক মতো ধুইতেও তো 30 সেকেন্ড সময় লাগে, সেখানে একটা সাবান কিভাবে আমার হাত থেকে 10 সেকেন্ডের মধ্যে জীবাণু সরায় ফেলবে? সো এটা কিন্তু টোটালি একটা মানে মানে আমাকে যদি বলে এই এই ইনফরমেশনের কোনো ইটস অ্যান ইনভ্যালিড ইনফরমেশন, বাট তারপরে আবার ব্রেইনের মধ্যে এটা ঢুকাই দিয়েছে যে 10 সেকেন্ডে হাত পরিষ্কার হয়েছে। আচ্ছা আরো আসি, আপনাকে এখন আমি বললাম যে আবার সবাইকে কিছু টাকা দিলাম, দিয়ে বললাম যে আমাকে আমার জন্য এমন একটা সাবান নিয়ে আসবেন, বিউটি সোপ, যেটা দিলেই আমার আমার মানে স্কিন থেকে রোজ, মানে আমার স্কিন তো আর স্কিন থাকবে না, সব রোজের হচ্ছে গিয়ে প্যাটেল হয়ে যাবে একদম। আমার স্কিন থেকে শুধু রোজ এন্ড রোজ এরকম ফ্লেভার আসা শুরু করবে। হ্যাঁ আমি একদম রোজি রোজি হয়ে যাব। কোনটা কিনে আনবেন বলেন তো? লাক্স। সবাই তখন কি কিনে আনবেন? লাক্স কিনে আনবেন। সো লাক্স কিনে যদি মানে স্কিন রোজের মতোই হয়ে যেত, তাহলে তো বাংলাদেশের 90% মানুষ মানে আমাদের যে স্কিন টোন সেটা থাকার রোজি কথা বলে না। জানতো সবাই। ঠিক ম্যাম আছে, রোজাটা নিয়ে আসবো আপনার জন্য। ঠিক আছে ঠিক আছে আনেন, যেটাই আনেন, মানে গোলাপের মতো পাপড়ি, গোলাপের কি গোলাপের মতো সুবাস, সৌরভ। সৌরভ, আচ্ছা গোলাপের মতো সৌরভ হয়ে যেত, আমাদের স্কিন গোলাপের পাপড়ির মতো হয়ে যেত, সেরকম হতো। ভাই কয়জন মানে একটা মানুষ আমাকে দেখাইতে পারবেন যে লাক্স, আমি ছোটবেলা থেকে মানে একদম বাচ্চাকাল থেকে আমার বাসায় লাক্স দেখছি। ছোটবেলায় পরে লাক্সের বিভিন্ন ইয়া ছিল, ওইটার সাথে উপরে একটা ডিজাইন করা থাকতো বিউটি, মানে একটা ফেস যেটা দিয়ে বুঝাইতো যে বিউটি বুঝাচ্ছে এরকম। তো ওই সময় থেকে আমি লাক্স ইউজ করে থাকি। এই পর্যন্ত তো স্কিন রোজের মতো হইলো না, উল্টা হচ্ছে গিয়ে স্কিন দিন দিন কামলাদের মতো হয়ে যাচ্ছে। তো কথা হচ্ছে গিয়ে মানে আমি জাস্ট আমি কাউকে মানে ডিসরেসপেক্ট করে বলি না, স্কিনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কারণ কথা হচ্ছে কি লাক্স তো আমি প্রতিদিনই মাখছি, তাহলে আমার স্কিন কেন রোজের মতো হচ্ছে না? আসলে বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে এখানে প্রোডাক্টটা সেল করার জন্য আপনাকে একটা ইনসেনটিভ দিয়েছে। দেখেন আপনার ডিমান্ড অবভিয়াসলি আছে, কিন্তু এই ডিমান্ডটাই আমি কি করছি, প্রভাবিত করছি কিছু ইনফরমেশন দিয়ে। এই যে ইনফরমেশন দিয়ে আপনার ডিমান্ড বা সাপ্লাইটাকে যে প্রভাবিত করার যে যে প্রসেস, সেটাই ইনসেনটিভ। ইকোনমিক্স ইনসেনটিভটা আমরা খুব বেশি ইউজ করি, এবং এই ইনসেনটিভটা থেকে পরবর্তীতে আমরা টোটালি একটা ডিফারেন্ট ডিসিপ্লিনে চলে আসি, হুইচ ইজ মার্কেটিং। কিভাবে প্রোডাক্টটাকে আপনার কাছে ইনফ্লুয়েন্স ফেলবো। যেমন এটার আরো এক্সাম্পল হিসেবে আমরা যে এখন যে ইনফ্লুয়েন্সারদের কথা বলি, তারা কিন্তু বেসিকলি আপনাকে ইনসেনটিভ দেয় যে এই প্রোডাক্টটা ইউজ করো, বা এইখান থেকে কোর্স করো, বা লাইফস্টাইল তোমার এরকম হওয়া উচিত। আর তাছাড়া কিন্তু তারা কিছুই করে না। সো আপনাকে আসলে কিছু করার ব্যাপারে তারা মোটিভেটেড করে। দেখা যাচ্ছে যে আপনার যে চয়েসেস বা আপনার যে ডিমান্ড যেটা ছিল সেটাকে কিন্তু চেঞ্জ করার ক্ষেত্রে এটা কাজ করে। সো দ্যাটস ইনসেনটিভ ইন ইকোনমিক্স। So now let's talk about the types of economics. তার আগে চলে যাই যে ইকোনমিক্স কে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। ক্যাটাগরাইজ যদি আমি করতে চাই, যে ইকোনমিক্স এর যে টার্ম গুলো আমরা পাচ্ছি মেইনলি, মানে যে পলিসি না, আমি আসলে এটাকে যেটা বলবো যে রুলস গুলো আমরা যেগুলা পাই, সেগুলোকে যদি আমরা ক্যাটাগরাইজ করি, it's actually two types. One is positive economics, another one is normative economics. সো যে
থিওরিজ গুলো পজিটিভ ইকোনমিক্স যেটা এখানে আমি একটু বলে নিই, ইকোনমিক্স এর একটা মজা হচ্ছে কি নাম থেকে আমরা কিছুটা গেজ করতে পারবো। সো পজিটিভ মিনস হোয়াট? পজিটিভ মিনস আমরা বুঝতে পারছি যে এখানে একটা মানে ভালো কিছু হবে, এরকম একটা বিষয়। সো ইয়েস, আমরা যখন কোনো থিওরি ডেভেলপ করব অ্যাকর্ডিং টু দ্য ডেটা সায়েন্স, দ্যাট মিনস দ্য এক্সপিরিয়েন্স উই হ্যাভ, দ্য experiment we did, and the result we have find out from the data, then that theories or that things are called positive economics. So আমি বললাম যে প্রাইস বাড়লে ডিমান্ড কমে, এটাকে আমি পজিটিভ ইকোনমিক্স বলবো। কারণ কি? কজ হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে আমার এক্সপেরিয়েন্স কি বলে, আমার এক্সপেরিয়েন্স বলছে মানে এটা প্রুভেন, সায়েন্টিফিক্যালি প্রুভেন জিনিসগুলোকে আমরা পজিটিভ ইকোনমিক্স এর মধ্যে নিয়ে আসি। সো আমার এক্সপেরিয়েন্স কি বলে? ইয়েস, when the price is high, I normally I love to purchase less. সো আমার হাই প্রাইস আমি কম কিনছি। তারপরে যদি আমি ডেটা অ্যানালাইসিস করি, সেখানেও দেখা যায় যে আমি যদি 100 স্যাম্পল নিয়ে কাজ করি, দেখা যাবে যে আমার 100 কনজিউমারই কিন্তু একই কথাই বলবে যে হাই প্রাইসে তারা কম কিনছে। সো দ্যাটস পজিটিভ, মানে সায়েন্টিফিক্যালি প্রুভেন যে বিষয়গুলো এখানে থাকে। এবার আসি নরমেটিভ ইকোনমিক্স। নরমেটিভ কথাটা যদি একটু ভালোভাবে দেখেন, এখানে একটা এটাকে যদি একটু স্প্লিট করি, এখানে আমি একটা ওয়ার্ড, ছোট্ট একটা অংশ পাচ্ছি, হুইচ ইজ নর্ম। নর্ম মিনস যে নিয়মটা অনেকদিন ধরে চলে আসে। সো নর্মেটিভ ইকোনমিক্স এ কি হবে যে আমরা সায়েন্টিফিক্যালি প্রুভেনের বিষয়টার দিকে যাব না। নর্ম কি বলে, অর্থাৎ কি হোয়াটস গোয়িং অন দেয়ার, আমরা এই জিনিসটা দেখবো, সোসাইটিতে কি ঘটছে এই জিনিসটাতে আমরা কিন্তু ফোকাস করব। সো এরকম ভাবে যখন আমরা যে থিওরিজ গুলো ডেভেলপ করব, দ্যাটস কল নর্মেটিভ ইকোনমিক্স। যেমন হ্যাঁ বলেন। ম্যাম হুম হুম এখানে হুম একটু কোশ্চেন আছে, সেখানে হচ্ছে হুম ম্যাম হুম। পজিটিভের ক্ষেত্রে যেটা বললেন সেটা হচ্ছে যে যখন প্রাইস বাড়ে তখন মানুষ কম কিনে। সায়েন্টিফিক্যালি প্রুভেন, মানে থিওরিটা সায়েন্টিফিক্যালি প্রুভেন হবে বা ডেটা দিয়ে আমি এটাকে প্রুভ করতে পারবো, সেই ধরনের থিওরিজ গুলোকে আমরা হচ্ছে কি পজিটিভ ইকোনমিক্স এর মধ্যে নিয়ে আসলে আসে। আমরা তো দেখি ম্যাম যে প্রাইস বাড়ে তখন যখন আপনার ডিমান্ড বাড়ে, সাধারণত আমরা যেটা দেখি। প্রাইস বাড়ে যখন, তখন ডিমান্ড বাড়ে মানে? মানে যখন কোনো প্রোডাক্টের ডিমান্ড বাড়ে তখন সেটার প্রাইস অটোমেটিক বেড়ে যায়। হ্যালো। আচ্ছা, আমি হচ্ছে আপনি অ্যাজ এ কনজিউমার চিন্তা করেন, মানে আপনি নিজেকে একজন ভোক্তা হিসেবে চিন্তা করেন। আপনি প্রোডাক্টের দাম বাড়লে কি আপনি বেশি কিনেন? অবশ্যই কিনি না, কিন্তু ম্যাম আমি কথাটা হচ্ছে আমি ম্যাম। আমি আমি আসি আসি জি আসি জি আপনি ম্যাম। যেটা বলছেন ওটা সাপ্লায়ার এন্ড থেকে বলছেন। আমি ওই জন্যই বললাম যে আপনি অ্যাজ এ কনজিউমার প্রাইস বাড়লে আপনি কম কিনবেন, এটাই আমি বুঝাতে চাচ্ছি। কিন্তু অ্যাজ এ প্রোডিউসার, মানে আমি যারা সাপ্লাই দিব, তারা কিন্তু হাই প্রাইসে গেলে আমি বেশি সাপ্লাই দিতে পছন্দ করব। এটা হচ্ছে বিষয়। এবার আরেকটু আসি, বাংলাদেশের বেসিসে আসলে বেশিরভাগ থিওরি ওয়ার্ক করে না। আই থিঙ্ক আপনারাও যেসব থিওরিজ পড়ে আসেন, দেখবেন যে বেশিরভাগ থিওরি বাংলাদেশের ক্ষেত্রে কাজ করে না। বাংলাদেশে আমরা এত উল্টো পুল্টো এক্সেপশনাল। মানে আমরা ভাবে আমাদের এক্সপিরিয়েন্স গুলো ওরকম হয়। তো আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে বাংলাদেশে মানে এটা ইনসেনটিভও বলা যায় যে আমরা শুধু আর্টিফিশিয়ালি বাংলাদেশ প্রাইস, না ম্যাম, অ্যাকচুয়ালি এটা আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে বলা যায়। সো আমরা আর্টিফিশিয়ালি প্রাইসটাকে বাড়িয়ে দিই, ঠিক আছে? সো জি। দেখা যাচ্ছে যে দেয়ার ইজ প্লেন্টি অফ সাপ্লাই ইন মার্কেট, তারপরেও দেখা যাচ্ছে যে আমরা আর্টিফিশিয়ালি, যেমন পেঁয়াজের যখন দাম বৃদ্ধি পেল, তখন কিন্তু আদর্শ উদাহরণ। বাংলাদেশে কিন্তু পেঁয়াজের কোনো ক্রাইসিস ছিল না। বরং ওই বছর মানে আমাদের দেশে টোটাল ডিমান্ড হচ্ছে গিয়ে এরকম পেয়েছিলাম যে 27 মেট্রিক টন পেঁয়াজ, মোস্ট প্রবাবলি পার লক্ষ মান্থ, মেট্রিক টন ছিল ম্যাম। এরকম হচ্ছে গিয়ে ডিমান্ড পার মান্থে। সো সেইখানে সেটা থেকেও 3 মেট্রিক টন বেশি তখন বাংলাদেশের ওই মান্থে প্রোডাকশন ছিল। তারপর আমরা কিন্তু ক্রাইসিসে পড়েছি। তো এটা আর্টিফিশিয়ালি করে, তো আর্টিফিশিয়াল জিনিসটার সাথে তো আর আমি এখানে আনতে পারি। পজিটিভ ইকোনমিক্স আমি বোঝাতে চেষ্টা করেছি যে আমরা যে থিওরিজ গুলো সায়েন্টিফিক্যালি প্রুফ করতে পারবো, বা ডেটা, যেটাকে আমি বলছি যে ডেটা আমাকে যেটা প্রুফ করবে যে ঠিক আছে 100 পিপলের মধ্যে 90 পিপলই বলেছে যে হাই প্রাইসে তারা কম কিনছে, আর 10 পিপল তো এক্সেপশনাল, মানে 10 পিপল তো বলতেই এগেইনস্টে যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কি বলছে? ম্যাক্সিমাম বলছে যে হাই প্রাইসে সে কম কিনছে। সেটা আরেকটা জিনিস ম্যাম, সায়েন্টিফিক্যালি প্রুভেন আমি বলতে পারি। সো ওইটাকে আমি পজিটিভ ইকোনমিক্স বলবো। ম্যাম আরেকটা জিনিস, সেটা হচ্ছে নরমেটিভ যেটা বললেন, মানে দুইটা ক্যাটাগরি তো। নরমেটিভটাকে আমি এখন এক্সপ্লেন করতে পারি না, না মানে নরমেটিভ না না, শুরু করি। অবশ্যই করবেন, কিন্তু কথা হচ্ছে ম্যাম
তার মানে কি নেগেটিভ কোনো সাইড না ইকোনমিক্সে? না আচ্ছা মানে আমি এখানে ক্যাটাগরাইজ করছি, মানে নেগেটিভ ইকোনমিক্স কেন হবে? পজিটিভ ইকোনমিক্স কে বলছে এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন, আর নর্মেটিভ ইকোনমিক্স এ আমরা এটা পাবো হচ্ছে গিয়ে যেটা নর্ম, এটাই সেখান জানার ছিল থেকে ম্যাম, কোন সেটা নেগেটিভ যেখান থেকে কোনো এরকম ক্যাটাগরি নেগেটিভ আছে কিনা? মানে নেগেটিভ ক্যাটাগরি তো আমি এখানে ক্যাটাগরাইজ করার কোনো জায়গা পাচ্ছি না। একটা বলছে যে সায়েন্টিফিক্যালি যেটা প্রুভ করব সেখান থেকে কিছু থিওরিজ পাবো, আর কিছু থিওরিজ পাবো যে সেখানে আমরা প্রুভের দিকে যাবই না। তাহলে প্রুফ যদি না যায় তাহলে আমার এথিক্স যেটা বলে সেই ওয়াইজ আমি যাব, সেটা হবে নর্মেটিভ ইকোনমিক্স। ওকে ওকে ম্যাম। আচ্ছা, সো নর্মেটিভ ইকোনমিক্স এ যেটা আমরা আসছিলাম যে এখানে আমি আবারও বলছি যে দেয়ার ইজ এ, আমি যদি এটাকে আলাদা করে একটা ওয়ার্ড পাচ্ছি হুইচ ইজ নর্ম। নর্ম মিন্স যেই মানে যে ধারাটা চলে আসছে আমার ওই সোসাইটিতে, যে ধারাটা চলে আসে এইটার বেসিসে যেটা আমরা যেটা শিখে থাকি সেটাকে আমরা নর্ম বলে থাকি। তো এটাকে আমরা নর্মেটিভ ইকোনমিক্স বলবো। এবং এটার বেসিসে যে থিওরিজ গুলো পাবো সেটাকে আমরা নর্মেটিভ ইকোনমিক্স বলবো। সো যেমন আমি এখানে এক্সাম্পল হিসেবে আসতে পারি, বাংলাদেশে যদি আমরা ইনকাম ইনইকুয়ালিটি নিয়ে কাজ করি, আমাদের দেশে আয় বৈষম্যটা খুব বেশি, এবং যদি এটা জেন্ডার বায়াস আমরা যাই, জেন্ডার ওয়াইজ যদি যাই, আহ এটা আমরা ইউরোপিয়ান স্টাডিতে একরকম পাবো, আবার এশিয়ান স্টাডিতে কিন্তু আর এক রকম পাবো। স্পেশালি যে সাবকন্টিনেন্টে আমরা যেটাকে বলছি সেখানে আমরা স্টাডিতে পাবো, দেখা যায় যে সেম রেজাল্ট করার পরেও, উইথ ডিউ রেসপেক্ট আমি কাউকে ছোট করে বলছি না, সেম রেজাল্ট করার পরেও দেখা যাচ্ছে যে বাংলাদেশে আমি যদি কম্পিটিশনে যাই, ধরলাম যে আমরা যদি এটা যদি স্যালারি ফিক্সড না থাকে, সেম রেজাল্ট সেম কোয়ালিটি থাকার পরেও দেখা যাচ্ছে মেয়েদের কিন্তু কম স্যালারি অফার করা হয়, ছেলেদেরকে তার তুলনায় কম্পারেটিভলি বেশি স্যালারি অফার করা হয়, যেখানে স্যালারি নেগোসিয়েশনের জায়গা থাকে। বা মেয়েদেরকে একটু কম ট্রাস্ট করা হয়, যে লাইক ফিল্ডে যে কাজ করতে পারবে না বা প্রেশার নিয়ে কাজ করতে পারবে না, কিন্তু ছেলেদেরকে কিন্তু এটা করা হচ্ছে না। এটা আমাদের দেশের এই প্র্যাকটিস। এখন এই ধরনের প্র্যাকটিস বা এখান থেকে থিওরি অবভিয়াসলি আমি ডেভেলপ করতে পারি, তো আমি যদি সেই থিওরিটা ডেভেলপ করি সেটা অবভিয়াসলি নর্মেটিভ ইকোনমিক্স এর মধ্যে পড়বে। অর্থাৎ আমার সোসাইটিটা এরকম, এই জন্য এখানে এই প্র্যাকটিসটা চলে আসছে, দ্যাটস ইট। এখানে আর নেগেটিভলি সেভাবে কোনো কিছু বলা হয়নি। তাহলে ম্যাম এই নেগেটিভ ইকোনমিক্স তো ম্যাম এই নর্মেটিভ ইকোনমিক্সের মধ্যে নেগেটিভ ইকোনমি মানে এই নেগেটিভ ইকোনমি, নেগেটিভ ওয়ার্ডটাই এখানে এনেন না, কারণ এখানে নেগেটিভ বলে মানে ঋণাত্মক কোনো বিষয় নাই অর্থনীতিতে। ওকে, মানে নেগেটিভ মানে প্রাইস কি কখনো নেগেটিভ হতে পারে? জাস্ট থিংকিং আমাদের রিসোর্সটাকে নেগেটিভ হতে পারে? সো ওই জন্য আমি নেগেটিভ কথাটাই আনছি না, যেখানে মানে লেন্থ কি কখনো নেগেটিভ আছে? ফাইন, আমি বুঝাই বলি, আমরা যখন ইয়াগুলো লেন্থ কি নেগেটিভ হয় বা ওয়েট কি নেগেটিভ হয় না? তো আমি এখানে প্যারামিটার ধরে কাজ করছি। প্যারামিটারটা এরকম ছিল যে আমার থিওরিটাকে সায়েন্টিফিক্যালি প্রুফ করা যাবে কি যাবে না। সায়েন্টিফিক্যালি প্রুফ করা গেলে সেটা পজিটিভ ইকোনমিক্স এর মধ্যে পড়বে, আর যদি না যায়, যেটা এথিক্যালি আমি আসছি বা সোসাইটি ওয়াইজ আসছি, সেটাকে আমি নর্মেটিভ ইকোনমিক্স এর মধ্যে নিয়ে আসছি। অ্যাকচুয়ালি যে পজিটিভ ওয়ার্ডটা আমাদের যেই অর্থে পজিটিভ বুঝি ওই পজিটিভ বুঝায় নাই আর কি। এখানে বুঝিয়েছে যে এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন, প্রুভেন এরকম বুঝিয়েছে। আচ্ছা, ওটা ছিল যে ক্যাটাগরাইজ করছিলাম অ্যাকর্ডিং টু দা স্টাডি। Now actually economics is it's divided in two major area. One is microeconomics, another one is macroeconomics. আচ্ছা, আমি একটু এখন আবার একটু বইয়ে যাই। আমি যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু সবই বইয়ে পাবেন। এই যে ইনসেনটিভ আমি যেগুলা বললাম, এগুলা ডেফিনেশন বইয়েই পাবেন। দেখা যাবে যে এগুলা কিন্তু মানে বেশ ভালোভাবে মার্ক করাতে হবে। যেমন আমি এখন মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স এই দুটো ডেফিনেশন পড়াবো, এটাও কিন্তু বইয়েই পাবেন। তো এটাই বলতে চাচ্ছিলাম যে এমন না যে এগুলা কোনো, আমি হয়তো ডেফিনেশন অনেক ক্ষেত্রে ভাববেন যে আমার স্লাইডটাতে ডেফিনেশন নাই, সো আমি এগুলা কোথায় পাবো? এগুলা সবই হচ্ছে গিয়ে আপনি কিন্তু পাবেন, বইয়ে পাবেন, এটাই বলতে চাচ্ছিলাম। ওকে, সো এরপরে চলে আসি হচ্ছে কি ইকোনমিক্স হ্যাজ টু পার্ট হুইচ ইজ মানে আমি যেটা এটাকে যদি দুটো মানে একদমই ডিভাইড করি, ওয়ান ইজ মাইক্রো ইকোনমিক্স, অ্যানাদার ওয়ান ইজ ম্যাক্রো ইকোনমিক্স। সো ইন মাইক্রো পার্ট, মাইক্রো মিনস স্মলার থিং এন্ড ম্যাক্রো মিনস বিগার থিং। So microeconomics বলতে আমরা আসলে বুঝতে পারছি when we discuss about the economic activities of an individual, আমরা একজন পার্সনকে নিয়ে যখন ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবো, দ্যাটস কল মাইক্রো ইকোনমিক্স। অর্থাৎ আমি নিজের সেলফ ইন্টারেস্ট আমি যখন কাজ করব,
এবং সেলফ ইন্টারেস্টে কাজ করা নিয়ে ইকোনমিক্সের যে পার্টটা কাজ করে সেটাকে আমি মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে নিয়ে আসছি। বই ডেফিনেশনটা কি বলছে দেখি। বই বলছে মাইক্রো ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ চয়েসেস। তো বইটা আসি, বলছে মাইক্রো ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ চয়েসেস দ্যাট individual and business make, the way they choose the interact in the market and the influence of government. মানে মেইন কথা হচ্ছে গিয়ে মাইক্রো ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ চয়েসেস অফ ইন্ডিভিজুয়াল এন্ড বিজনেস। আচ্ছা একটু এখানে একটু বলে নেই, এটা আমরা এখনই শেয়ার করা উচিত। সেটা হচ্ছে আপনারা দেখবেন যে যখনই আমি ইকোনমিক্সে যাইনি পড়াই না কারণ আমি দুইটা পার্ট পাবো। একটা হচ্ছে গিয়ে দেখবেন যে নামগুলো এরকম হবে যে হাউস হোল্ড, ফার্ম, or আপনি নামটা পাবেন হচ্ছে ইন্ডিভিজুয়াল, ভার্সেস এখানেও ফার্মই দিলাম, বা আরেক জায়গায় নাম পাবো হচ্ছে কনজিউমার, প্রোডিউসার, আর একটা জিনিস যেটা এখানে কম্পোনেন্ট হিসেবে আসবে ডিমান্ড, ডিমান্ড ভার্সেস সাপ্লাই। আচ্ছা এখানে আসলে কি বুঝাচ্ছি, আমাদের ইকোনমিক্স আমরা যখনই যাব এখানে দুইটা ডিসিশন মেকিং ইউনিট থাকে, দুইটা ইউনিট মানে টোটালি দুইটা ইউনিট পাবো। একটা হচ্ছে কি হাউস হোল্ড আর একটা হচ্ছে ফার্ম। হাউস হোল্ড হচ্ছে আমি আপনার মতো যারা যারা আমরা এদের আর একটা নাম হচ্ছে কনজিউমার, যারা আমরা কনজিউম করি, প্রোডাক্টটা কনজিউম করি, বা আমাদের কাজটা কি আমরা আসলে ডিমান্ড করি মানে চাহিদা। এখন আপনি বলবেন যে ম্যাডাম ডিমান্ডটা কি, ডিমান্ড এখন আমরা আসিনি, আমরা আসবো ডিমান্ডের ডেফিনেশন করবো। সো এদের আর একটা নাম হচ্ছে আইদার আপনি কনজিউমারও বলতে পারেন, ইন্ডিভিজুয়ালও বলতে পারেন, বা হাউস হোল্ডও বলতে পারেন। আর অন দ্য আদার সাইড যারা প্রোডাক্ট তৈরি করে তাদেরকে আমরা বলছি প্রোডিউসার বা সাপ্লায়ার বা ফার্ম। সো তার মানে হচ্ছে কনজিউমার বলতে আমরা তাদেরকেই বুঝবো যারা হচ্ছে ডিমান্ড করবে, অর্থাৎ একটা প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্টটা তারা কনজিউম করবে, তাদেরকে আমরা হচ্ছে কি কনজিউমার বলবো। অন দ্য আদার হ্যান্ড সাপ্লায়ার কাদেরকে বলবো, সাপ্লাই বা ফার্ম বা প্রোডিউসার তাদেরকে বলবো যারা ওই প্রোডাক্টটা তৈরি করে আমার জন্য নিয়ে আসবে, তাদেরকে কিন্তু আমি সাপ্লায়ারের মধ্যে এন্ডের মধ্যে নিয়ে আসবো, এটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা সো এবার আসি মাইক্রো ইকোনমিক্স কি করছে। মাইক্রো ইকোনমিক্স বলছে whoever you are, that means the producer or supplier or individual or firm, it will discuss about your economic activities, how you are going to make choice, for whom you are going to make choice, for whom you are going to make some food, or what you are going to demand in summer 2021, বা আপনার what's your demand for like mangoes, or what's your demand for clothes, অর্থাৎ আপনার যে ইকোনমিক অ্যাক্টিভিটিসটা থাকবে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, আপনার যে ইকোনমিক অ্যাক্টিভিটিসটা থাকবে সেটা নিয়ে ইকোনমিক্স এর যে পার্টটা আলোচনা করে, দ্যাটস মাইক্রো ইকোনমিক্স। আবারও বলছি, ইন্ডিভিজুয়ালের ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে যিনি আলোচনা করবেন তিনি হচ্ছেন গিয়ে মাইক্রো ইকোনমিক্স। সো ফর এক্সাম্পল, ইফ আই টক অ্যাবাউট my demand for cell phone, my demand for food, my demand for clothes, that's microeconomics. If I talk about my family budget, that's microeconomics. If I talk about like আমি কার এক্সাম্পল দিতে আমার ক্লাসের স্টুডেন্টদের মধ্যে এখন দেখতে পাচ্ছি জাহিদকে ফার্স্ট, if I talk about the demand of Zahid, that's microeconomics. আচ্ছা এখন একটু সবাই চ্যাট বক্সে নিজের নাম আর আইডিটা দিয়ে ফেলেন। সো এটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স হবে। এবং মানে অর্থাৎ আমি ইন্ডিভিজুয়াল ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে যখন কথা বলবো সেটা মাইক্রো ইকোনমিক্স, বাট আমি যদি একটা গ্রুপ অফ পিপলের ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলি তখন সেটা কোথায় যাবে, সেটা চলে যাবে হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। সো ম্যাক্রো মিনস লার্জ থিং, অর what can I say, it's a big picture, এইভাবে আমরা বলি। ম্যাক্রো কথাটা আনলেই একটা বিগার সিনারি এটা আমরা বুঝি। সো when we discuss about the economic activities as a whole, the whole thing নিয়ে আমরা যখন চিন্তা করব, or in large scenario, or in global impact, or in country-wide impact, then it will be discussed under the macroeconomics. So একটু আগে আমি বলছিলাম যে when I talk about your family budget, that microeconomics, but when I talk about the national budget, যেমন আমরা এটা আমাদের এই কোর্সেই শিখবো, আমরা
জিডিপি ক্যালকুলেশন শিখবো, অর্থাৎ বাজেট কিভাবে ক্যালকুলেট করে গভর্নমেন্ট বা ডিটারমিনেন্ট কিভাবে করে সেটা কিন্তু আমরা শিখবো। সো ওটা কিন্তু ম্যাক্রো পার্টে চলে, ওটা আমরা মিডের পরে শিখতে যাবো। সো অর্থাৎ আমি বিগ পিকচারে আমি যে জিনিসগুলো চিন্তা করবো সেটাই হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। যেমন আমি যদি বলি আনএমপ্লয়মেন্ট, ইটস ম্যাক্রো ইকোনমিক্স এর 3টা কম্পোনেন্ট থাকে, যেগুলাই মেইনলি ম্যাক্রো ইকোনমিক্স ফোকাস করে। আনএমপ্লয়মেন্ট, জিডিপি যেটাকে আমরা বলছি জিডিপি জিএনপি গ্রোথ রেট, এইটা বাজেট স্পেসিফিকলি যদি বলি, অ্যানাদার ওয়ান ইজ ইনফ্লেশন। সো এই 3টা ম্যাক্রো ইকোনমিক কম্পোনেন্ট দেখে কিন্তু একটা ইকোনমিরও আপনি কিন্তু সেটা ভালো পজিশনে আছে না খারাপ পজিশনে আছে, আপনি ইউ আর গোইং টু ফাইন্ড আউট দ্যাট। সো এই যে ম্যাক্রোর কথা বলছি, ম্যাক্রো ইকোনমিক্স কি করছে যে এই যে আনএমপ্লয়মেন্টের কথা বললাম, দেখেন তো আনএমপ্লয়মেন্ট কি আমি আনএমপ্লয়েড এটা দিয়ে ডিটারমাইন করে, না আমার বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ আনএমপ্লয়েড আছে আমরা সেখান থেকে বের করি। টোটাল অ্যাজ এ হোল, টোটাল অ্যাজ এ হোল কিন্তু আমরা এটা চিন্তা করি যে আমি কাজ পাচ্ছি কি পাচ্ছি না, বা আমি স্যালারি কম পাচ্ছি কি পাচ্ছি না, এটা কিন্তু এখানে হেডেক না। এখানে হেডেক হচ্ছে কি ওভারঅল বাংলাদেশে কি হচ্ছে সেখান থেকে পাওয়া। বা আসি ইনফ্লেশন, ইনফ্লেশন বাংলা হচ্ছে মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি, দুটোই বলা যায়। এটা বলতে বোঝায় হচ্ছে কি দা ইনক্রিজ ইন অ্যাভারেজ প্রাইস লেভেল। প্রাইস লেভেল একটা অ্যাভারেজে একটা বাড়তে থাকে, আমরা এটা আরো ডিটেল পড়বো। সো এই জিনিসটাকে আমরা বলি ইনফ্লেশন। সে ফর এক্সাম্পল বাংলাদেশে যদি ইনফ্লেশন 10% হয়, which means the average price level for every product it will increase by 10%. সো এখন মানে 10% মানে 100 টাকার প্রোডাক্ট হয়ে যাবে 110 টাকা, মানে যে কোনো প্রোডাক্ট যেটার দাম মানে যাই দাম ছিল না কেন আগে সেটা থেকে ওই 10% হারে বাড়তে থাকবে, এটাই হচ্ছে ইনফ্লেশন বোঝাচ্ছে। এখন কথা হচ্ছে গিয়ে যে ইনফ্লেশনের কথা বললাম, এটা কি শুধু আমার উপরে অ্যাপ্লিকেবল হবে বাংলাদেশে যদি 10% ইনফ্লেশন হয়? না, চিন্তা করে না, দেখেন এটা কিন্তু সবার ওভারঅল সবার উপরে ইম্প্যাক্ট করছে। সো ম্যাক্রোতে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেখানে আমার সেলফ ইন্টারেস্টের কোনো বিষয় নাই, অর্থাৎ এমন কোনো টপিক আসবে যেটা ওভারঅল সবাই এটার ইম্প্যাক্টটা সবার উপরে পড়বে, সেটা হচ্ছে গিয়ে ম্যাক্রো ইকোনমিক্স। বুঝাতে পারছি? সো দেখেন আমাদের প্রথমেই আজকের ক্লাসে যখন শুরু করছিলাম তখন আমি বলছিলাম যে you will find out the difference between two major area of economics, that is micro and macro. তাহলে দুটোর মধ্যে একটা ডিফারেন্সটা বুঝি। মাইক্রো অ্যাকচুয়ালি কাজ করবে হচ্ছে ইটস অল অ্যাবাউট দ্য ইন্ডিভিজুয়াল থিং, এন্ড ম্যাক্রো মিনস হোল থিং, একদম হোলিস্টিক বিষয়টা নিয়ে যখন আমরা চিন্তা করি দ্যাটস ম্যাক্রো। দেন সিম্পলি বলতে পারি বাজেট, দেখেন একই জিনিস কিন্তু, বাট when I talk about the family budget it's micro economics, and আমি যদি ন্যাশনাল বাজেটে চলে যাই ওটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। সো মানে যখনই আমরা হোল থিং চিন্তা করছি তখনই সেটা ম্যাক্রোতে চলে আসে, আর আমি যখন ইন্ডিভিজুয়াল মানে একদম ইন্ডিভিজুয়াল একদম সেলফ ইন্টারেস্টে যখন চলে যাচ্ছি তখন কিন্তু সেটা ম্যাক্রোতে চলে আসছে। আচ্ছা, এরপরে আসি যে যদি আমি এটাকে কি বলা যায়, আচ্ছা এখানে আচ্ছা একটু আসি পার্কিনের বইয়ের একটা বিষয় থাকে, যেমন অনেকে বলে যে মানে কোশ্চেন গুলো কেমন হতে পারে বা কোশ্চেন প্র্যাকটিস গুলো কিভাবে করো, তো ওনার কিন্তু এরকম কিছু রিভিউ কোশ্চেন দেওয়া থাকে, তো সেখান থেকে আপনারা দেখলে কিন্তু আইডিয়া পাবেন যে কোশ্চেন গুলো কেমন হতে পারে। তো সেটা নিয়ে কিন্তু আইডিয়া আমরা পাবো, সেটা বলতে চাচ্ছিলাম। ওকে, তো সো আমরা বুঝে গেলাম যে ইকোনমিক্সটাকে আসলে আমরা কত ভাগে ভাগ করছি। সো আমরা দেখলাম যে এটা আসলে আমরা যখন বিগার সিনিয়রিটি দেখতে যাচ্ছি আমরা এটাকে দুটো পার্ট পাচ্ছি, মাইক্রো এন্ড ম্যাক্রো। এবার আসি যে নাও অ্যাকচুয়ালি ইকোনমিক্স মানে আমরা যে কোনো প্রবলেম যখন পড়ি এটা সবই ইকোনমিক প্রবলেমের মধ্যে পড়ে। আমরা বলছিলাম যে সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত পুরো বিষয়টা ইকোনমিক্স এর মধ্যে পড়ে। So actually economics যে প্রবলেমই আমরা পড়ি না কেন, it tries to solve two question, দুটো big question থাকে, যে দুটো question answer economics আমাদেরকে দেওয়ার চেষ্টা করে। The first question is the what do the choices ended up determining what, whom and for whom to produce। আচ্ছা, অর্থাৎ এখানে যে 3টা ওয়ার্ড মনে রাখবেন, what, how and for whom to produce, তাহলে এটা মনে থাকবে। and the second thing is should I go for self interest or society interest, অর্থাৎ আমরা যে চয়েসটা মেক করছি it will go for the self interest or society interest, আমরা এটা নিয়ে যাব। তো আবার এই যে দুটো বিগ কোশ্চেনের অ্যান্সার যেহেতু যাব, তো এখানে আমি হচ্ছে গিয়ে নতুন কয়েকটা ওয়ার্ড আমি যখনই আসে আমি আগে এগুলো একটু ক্লিয়ার করে নিই, যেহেতু
আপনাদের বেসিকটা ওইভাবে নাই। সো প্রথমে আসি, এখানে একটা কথা বলেছে গুডস এন্ড সার্ভিসেস। সো এইটা কি, এটা একটু বুঝে নিই। তো ইকোনমিক্সে যে আমরা যে প্রোডাক্ট গুলোকে কনজিউম করি এটাকে আমরা দুটো পার্ট করি, আইদার এটাকে আমরা গুডস বলি অর সার্ভিসেস বলে থাকছি। গুডস মিনস দ্য প্রোডাক্ট হুইচ ইজ লাইক ভিজিবল, আপনি এটাকে দেখতে পাবেন, প্রোডাক্টটাকে হচ্ছে গিয়ে আপনি মেজার করতে পারবেন, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলোকে আমরা বলে থাকি হচ্ছে গুডস, মানে বা হুইচ মিনস এটা ইউনিট মেজারমেন্ট থাকবে। আমি যে কোনো একটা ইউনিট ধরে আমি কিন্তু এটাকে মেজার ফিজিক্যাল অবজেক্ট। এটাকে আমরা করতে পারবো, সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে গুডস। এন্ড সার্ভিস বলতে আমরা এখানে যেটাকে বুঝতে পারছি সেটা হচ্ছে গিয়ে যে এই ক্ষেত্রে এই প্রোডাক্টটাকে আপনি মেজারমেন্টে যেতে পারবেন না, অর্থাৎ হচ্ছে গিয়ে আপনি যখন এটাকে মেজার করতে যাবেন সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে আপনি এটাকে মানে অর্থাৎ এটার কোনো ইউনিট মেজারমেন্টে যেতে পারবেন না, বাট আপনি কিন্তু এটাকে কনজিউম করছেন, এটার কোনো ভিজিবল কোনো আউটলুক নাই, বাট আপনি এটাকে কনজিউম করছেন। এই ধরনের প্রোডাক্ট গুলোকে আমরা বলে থাকি সার্ভিস। সে ফর এক্সাম্পল, দ্য থিং ইউ আর গোয়িং টু গেট ফ্রম মাই ক্লাস, ইটস সার্ভিস। But the cell phone you are using, that's good. The laptop you are using, আমি একটু শেষ করি তারপর আমি কোশ্চেন নিব। So the laptop you are using, that's good. But আপনি আমার ক্লাস থেকে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে সার্ভিস। আচ্ছা, দুটোর মধ্যে ডিফারেন্সটা বলি। ল্যাপটপ আপনি বলতে পারবেন যে আমার একটা ল্যাপটপ আছে বা দুইটা ল্যাপটপ আছে বা আমার ল্যাপটপের কনফিগারেশন কি, অর্থাৎ আপনি এটাকে মেজার করতে পারছেন কোনো না কোনো ওয়েতে। বাট আমার ক্লাস থেকে কি আপনি মেজার করতে পারবেন যে আপনি আমার আজকে 10 কেজি ক্লাস করেছেন না, বা 10 মিনিট ক্লাস করেছেন বা 10 মিটার ক্লাস করেছেন? দেখেন এখানে কিন্তু কোনো মেজারমেন্টের কোনো ওয়ে নাই, বাট ইউ আর কনজিউমিং ইট। আপনি হয়তো এখানে আমাদের যেটা কাজ হয় এটা হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশনটা, যেটা আমরা ইউটিলিটি বলছি। ইউটিলিটিটা আমরা কিছু ইউটিলিটি পাই, অর্থাৎ আপনি কিছু স্যাটিসফ্যাকশন থাকবে সেখান থেকে কাজ করেন, যে হ্যাঁ আপনি হয়তো বলতে পারেন যে হ্যাঁ ম্যাডাম ক্লাসটা করেছে ভালোই ছিল। এই যে বললেন ভালোই ছিল, এইটাই। যেমন এখানে আমাদের স্কিল গুলোকে আমরা যেগুলা বুঝি সেগুলো কিন্তু গুডস সার্ভিসের মধ্যে আসে। যেমন আপনি যদি একজন সিঙ্গার, সে গান গাচ্ছে, আপনি সেখান থেকে আপনি প্লিজড হচ্ছেন, এটাও কিন্তু একটা সার্ভিস ও যেটা আপনি পাচ্ছেন। বা লাইক আমি অ্যাজ এ টিচার আমার যে অ্যাবিলিটি আছে, যে আমি যেটা দিয়ে ক্লাস নিচ্ছি, ইটস মাই স্কিল, এটা কিন্তু সার্ভিস। বা আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনি মুভি দেখছেন, মুভিটা কি মানে ওই যে একই জিনিস মেজার করতে পারেন, ওটা কিন্তু সার্ভিস। বাট আপনি যখন হচ্ছে কি পপকর্ন খাচ্ছেন মুভিটা দেখার সাথে, ওটা গুড, ওটা আমি মেজার করতে পারছি। সো হিয়ার ইজ দ্যাট, মানে একটা হচ্ছে ট্যানজিবল আর একটা হচ্ছে নন ট্যানজিবল। আমি অর্থাৎ একজনকে আমি একটা দিতে মানে ট্রান্সফার করে ফেলতে পারবো, যে আমি পপকর্ন চাইলেই একজন মানে ট্রান্সফার করতে পারি, দিতে পারি, ক্লোথ চাইলেই দিতে পারি, ফুড ট্রান্সফার করতে পারি, বাট হেলথ কেয়ার, এডুকেশন, এই ধরনের এগুলোকে আমরা কিন্তু বলে থাকছি সার্ভিস। বা হেয়ার কাট, আপনি একটা হেয়ার কাট নিলেন, এটাও কিন্তু একটা সার্ভিস। সো আমার ফার্স্ট যে কোশ্চেনটা আমরা ফাইন্ড আউট করব, যখনই আমরা ইকোনমিক কোনো প্রবলেম ফেস করে আমরা দুটো কোশ্চেন আনসার বের করার চেষ্টা করি। সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে গিয়ে এটাই, ফর হুম, হাউ অ্যান্ড সরি ভুল বললাম, what, whom and how and for whom to we are going to producing that goods and services. And the second question we are trying to find out, that is the end result, are we go for the self interest or society interest. তো আমরা প্রথম কোশ্চেন অ্যান্সারটাতে যাচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমার একটা কোশ্চেন আসছিল, সো আমি একটু নিয়ে নিই, বলেন স্যার। ম্যাম আসলে আমরা যখন ইন্টারনেট সার্ভিস নেই, এটা কি গুডস এ পড়ে নাকি না, সার্ভিসে এটা পড়ে? আপনি নামই বলে দিচ্ছেন, নামই বলছেন, এটা কি? হ্যাঁ ম্যাম, কিন্তু এই জায়গায় একটা কথা আছে, আমরা তো এমবি বা কিলোবাইট আকারে মেজার করতে পারি। আপনি এটাকে অলরেডি বলছেন ম্যাডাম আমি যখন ইন্টারনেট সার্ভিস নিচ্ছি, এটা কি গুডস না সার্ভিস? এটা তো সার্ভিস। হ্যাঁ, আচ্ছা, কিন্তু ওই যে এখন যখন আসি, আমরা এমবি এমবিটা কি চোখে দেখতে পাচ্ছেন? না, কিন্তু মেজার তো হয়, যেমন এত এমবিটা জিবি। আমি বুঝে এমবিটা কি চোখে দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না। এমবিটা কি ট্রান্সফার করে দিতে পারছেন? পারছেন না। বা ইজ দেয়ার এনি গেটওয়ে, আমি আমি এখন 10 এমবি ইউজ করব, এই 10 এমবিটাই আমি যে 10 এমবি ইউজ করছি 10 এমবিটাই আমি কাউকে দিয়ে দিতে চাচ্ছি পারচেজ করার পরে। না না, মানে এটা কোনোভাবে এটা ভিজিবল না, মানে এমন বলবো যে মানে যে প্রোডাক্ট আমি কনজিউম করতে যাবো এটা কোনোভাবে ভিজিবল না, এরকম। একটু কম্পেয়ার করি, হেয়ার কাটের সাথে কম্পেয়ার করেন। হেয়ার কাট আপনি দিচ্ছেন, আমরা কিন্তু দেখে বুঝতে পারছি যে আপনার হেয়ারের লেন্থ
মেয়েরা আরো ভালো বুঝি আমরা, আমাদের হেয়ারের লেন্থ কমবে বা ছোট হচ্ছে, কিন্তু এটা কি পসিবল যে আমার হেয়ার কাটটা আমি সাপোজ আমার ক্লাসে কাকে দেখতে পেলাম, ফারজানাকে দেখতে পাচ্ছি, আমি পসিবল আমি ফারজানাকে আমার হেয়ার কাটটা দিয়ে দিব, মানে আমি ট্রান্সফার করতে পারবো? কিন্তু আমার একটা গুড ক্লোথ আছে, একটা সুন্দর ক্লোথ আছে, আমার মনে হলো যে আমি ক্লোথটা হচ্ছে গিয়ে ফারজানাকে দিব, পসিবল না দেওয়া? Yes. মানে আমি এটা ট্রান্সফার করতে পারবো, এইটা আর একটু চিন্তা করুন যে ট্যানজিবল, মানে স্থানান্তর যোগ্যতা, এরকম একটা বাংলা এরকম বলে যে স্থানান্তর করা যায়, এক Okay. জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়, দেওয়া যায়, কাউকে ট্রান্সফার করা যায়, এইটা হচ্ছে গিয়ে গুডস এর মেইন ক্যারেক্টারিস্টিক্স। আর সার্ভিসের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আমি কোনোভাবে এটাকে ট্রান্সফার করতে পারবো না। আচ্ছা, এই যে আমি ক্লাস নিচ্ছি, ইনফরমেশন গুলো যে আপনি পাচ্ছেন, এটা কি ট্রান্সফার মানে মানে আই মিন এই যে সার্ভিসটা আপনি আমার কাছ থেকে পাচ্ছেন, এটা কি ট্রান্সফার করা পসিবল? সাপোজ নাসিম একভাবে আমার কাছ থেকে এই সার্ভিসটা নিচ্ছে, আমিনা একভাবে নিচ্ছে, ওয়াহিদ আর একভাবে নিচ্ছে, কিন্তু চিন্তা করে দেখেন তো কোনোভাবেই নিজেদের মধ্যে কি ইন্টারচেঞ্জ করা পসিবল? যে ওয়াহিদ কি চাইলে পারবে যে ঠিক আছে দোস্ত, আমার 10 মিনিট ক্লাস আমি তোকে দিয়ে দিলাম? পসিবল? সার্ভিসটা কিন্তু না ম্যাম। ট্রান্সফার করা পসিবল না। বা সুদীপও কিন্তু বলতে পারবে না যে ঠিক আছে দোস্ত, আমি 10 মিনিট ক্লাস করলাম না, এটা আমি ফ্রি, এটা আলামিনকে দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু মানে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা এইভাবে আসে যে একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে, কিন্তু আলামিন এখন আলামিনের কাছে পপকর্ন আছে, কারণ ও পপকর্ন সে খাচ্ছে, ওটা চাইলে নাসিমকেও দেওয়া সম্ভব, ওটা চাইলে ওয়াহিদকেও দেওয়া সম্ভব, এখানে কিন্তু ট্রান্সফারে কোনো সমস্যা নেই। সো এইভাবেই আসে জিনিসটা। Okay. মেইনলি আমি যদি বেসিক নিড ধরে যা আগাই, আমাদের বেসিক নিড হচ্ছে 5টা: ফুড, ক্লোথ, হেলথ কেয়ার, এডুকেশন অ্যান্ড কি বললাম, ক্লোথ, শেল্টার। সো এর মধ্যে 3টা হচ্ছে গিয়ে গুড, দ্যাট ইজ ফুড, ক্লোথ অ্যান্ড শেল্টার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই 3টা হচ্ছে গুডস। এন্ড বাকি যে দুটো থাকে হেলথ কেয়ার এন্ড এডুকেশন, এই দুটো হচ্ছে সার্ভিস। সো এই দুটো রিলেটেড যা পাবো সবই সার্ভিসের মধ্যে পড়বে, বাকিগুলো হচ্ছে গুডস এর মধ্যে পড়ছে। সো আমি আসবো আর একটু ডিটেল, এই যে আমি যে এত কথা বললাম গুডস এন্ড সার্ভিস নিয়ে, এটাই বলতে যাচ্ছেন যে এগুলোর কিন্তু অ্যান্সার গুলো পাবেন। সো প্রথমে আসি, যেটা হচ্ছে এখানে বলছে যে এই যে বলছে যে গুডস আর ফিজিক্যাল অবজেক্ট এন্ড সার্ভিস হচ্ছে টাস্ক বা পারফরমেন্স, যেটাতে আমরা কনজিউম করি সেটাকে আমরা সার্ভিস বলছি। সো ইন্টারনেট সার্ভিস যেটা নিয়েছেন দ্যাটস অ্যান টাস্ক, সরি টাস্ক তো না, দ্যাটস অ্যান পারফরমেন্স, যে আমি হাই স্পিড নেট পাচ্ছি না, লো স্পিড পাচ্ছি, সো এইটা আমি ওটা যখন যাবো ওটাকে আমরা কিন্তু সার্ভিস বলবো। সো আমরা যখনই এই যে গুডস এন্ড সার্ভিস মানে যাচ্ছি, যেটাই কনজিউম করি না কেন বা যেটারই প্রোডাকশনে যাই না কেন, আমরা 3টা কোর্স মানে 3টা পয়েন্ট, কি পয়েন্টস ধরে আসবো, সেটা হচ্ছে ফর whom to produce, আমরা এইভাবে আসতাম তো এই জন্য আমি সবসময় হোমটা প্রথমে আসি, ফর whom to produce, how to produce and what to produce। সো প্রথমে আসি what to produce। what to produce বলতে বুঝেছেন কি তৈরি করব, গুডসে যাব না সার্ভিসে যাব? যেমন আমি যদি বাংলাদেশের বেসিসে আসি, আচ্ছা এখানে সেক্টরটাকে 3টা ভাগে ভাগ করে, একটা হচ্ছে এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং এন্ড দেন সার্ভিস। এগ্রিকালচার ম্যানুফ্যাকচারিং দুটোই হচ্ছে গুডস এর মধ্যে পড়ে, আর সার্ভিসটা তো সার্ভিসের মধ্যেই পড়ে যাচ্ছে। তো একটা দেশের ইকোনমি যখন আমরা মেজার করতে যাই, দেখা যায় যে এর এই 3টা মানে ইকোনমি মেজারমেন্টের বাজেটটা যখন আমি দেখতে যাই বা জিডিপি সাইজটা যখন দেখতে যাই, ওখানে দেখা যায় যে এটা ওই ইকোনমি টু ইকোনমি ভ্যারি করে, যে সে আসলে কোনটা প্রোডাকশনে বেশি যাবে। সো ফর এক্সাম্পল এখানে 3টা কান্ট্রি এক্সাম্পল দেওয়া আছে। ইফ আই টক অ্যাবাউট চায়না, চায়নাতে দেখা যাচ্ছে যে ওরা এগ্রিকালচারে লেস দেন 20% হচ্ছে গিয়ে প্রোডাকশনে যাচ্ছে, দেন 40% তারা ম্যানুফ্যাকচারিং প্রোডাকশনে যাচ্ছে, আর রেস্ট অফ দ্য 40% তারা সার্ভিস সেক্টরে প্রোডাকশন মানে এই গুডস গুলো তারা তৈরি করছে, গুডস বা সার্ভিস তৈরি করছে। বাট আমি যদি ইউএসএ তে যাই, ইউএসএ তে অন লেস দেন 20% হচ্ছে কি এগ্রিকালচার এন্ড ম্যানুফ্যাকচারিং মিলে তারা গুডস তৈরি করছে, বাকিটা পুরোটাই সার্ভিস সেক্টরে সার্ভিস তারা যাচ্ছে। আবার ব্রাজিলে যদি যাই, ব্রাজিলে হচ্ছে গিয়ে সেটা আবার চায়নার থেকে কিন্তু বেশি, তাদেরও সার্ভিস সেক্টরটা চায়নার থেকে কিন্তু বড়। সো ইট অ্যাকচুয়ালি ভ্যারিজ ইকোনমি টু ইকোনমি। বাট মজার বিষয় হচ্ছে গিয়ে একটা ইকোনমি যতটা স্ট্রং হবে, তার সার্ভিস সেক্টরটা ততটা লার্জ হয়। অর্থাৎ আমরা যতটা হচ্ছে গিয়ে স্ট্রং ইকোনমির দিকে যাব, আমাদের ডিজায়ার তত বেশি হচ্ছে গিয়ে সার্ভিসের দিকে চলে যায়।
এটা নিয়ে অনেক কথা বলা যায়, বা এটা জাস্ট আমার টাইম কনজিউমিং হবে, এই জন্য আমি যাচ্ছি না। যেমন বাংলাদেশের ইকোনমি যদি আপনি মেজার করেন, বাংলাদেশে এখনো 40% আমরা সার্ভিস সেক্টর থেকে পাই না। ম্যাক্সিমাম আসে হচ্ছে এগ্রি বা ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে আমাদের জিডিপি পোর্শনটা। তো এটা রিজনটা পরে বলবো, আমি যখন ডিমান্ড পড়াতে শুরু করব তখন এই গুডসটার ক্লাসিফিকেশনে ওখানে আরো কিছু ক্লাসিফিকেশন আছে, ওটা পড়তে যে আমরা একটু দেখবো যে কেন আমরা আসলে যত ডেভেলপ কান্ট্রি হব আমরা তত বেশি সার্ভিস সেক্টরের দিকে ঝুঁকে পড়ি, মানে সার্ভিসটা বেশি কনজিউম করি, সেটা আমরা ওই জায়গায় আসবো। ওকে, সো প্রথম যেটা আসলো সেটা হচ্ছে কি হোয়াট টু প্রডিউস। আমরা এটাই দেখলাম যে আমরা আসলে কি তৈরি করব, গুডস না সার্ভিস, আর মোর স্পেসিফিকলি আমরা এগ্রিকালচার বা ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট তৈরি করবো না সার্ভিসের দিকে যাব। দেন হাউ টু প্রডিউস মিনস what kind of factors of production we're going to use that. আচ্ছা, ইকোনমিক্সে এটা বলে দেয় যে আমরা যেই প্রোডাক্টই তৈরি করি কেন, আইদার ইটস গুডস অর সার্ভিসেস, আমি যেটাই তৈরি করি না কেন আমাদের চারটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন লাগবে, চারটা ফ্যাক্টর লাগবে, যে নামই বলে দিচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন। আমাদের চারটা প্রোডাক্ট লাগবে যেটা দিয়ে আমরা কিনা গুডস অ্যান্ড সার্ভিস তৈরি করতে হবে। চারটা প্রোডাক্ট কি? Land, labor, capital, and entrepreneurship. So land means what? Land means any kind of natural resources যেটা কিনা আমরা we are going to use to produce goods and service. যে কোনো ন্যাচারাল রিসোর্স যেটা আমরা গুড সার্ভিস তৈরি করার জন্য ইউজ করছি সেটাকে আমরা ল্যান্ড বলছি। যেমন আমি এটা একটা এক্সাম্পল দিয়ে আসবো, আগে একটু ডেফিনেশন গুলো বুঝাই বলি। সো ল্যান্ড মানে যে কোনো ন্যাচারাল রিসোর্স যেটাতে আমি গুড সার্ভিস তৈরি করার জন্য আসবো। আমি এক্সাম্পলটা একটু পরে দিচ্ছি। লেবার কি বলছে, এগুলো সবগুলো ডেফিনেশন বইয়ে আছে। লেবার মিনস হচ্ছে দ্য ওয়ার্ক টাইম অর দ্য এফোর্ট। এটা হিউম্যান এফোর্টও হতে পারে, এটা অনেক ক্ষেত্রে মেশিনারিজ এফোর্টটাকে নিয়ে আসে, কিন্তু একটা বইয়ে মেশিনারিজ এফোর্টটাকে এমফাসাইজ করেনি, আমি ওটাকে আনলাম না। সো লেবার মিনস এনি কাইন্ড অফ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল এফোর্ট দ্যাট that person use to produce goods and services. So আমি পার্সন আর আমার যে মেন্টাল যে এফোর্টটা থাকবে বা যে ফিজিক্যাল যে এফোর্টটা থাকবে গুডস এন্ড সার্ভিস তৈরি করার ক্ষেত্রে, সেটাকে আমরা কিন্তু লেবার বলে থাকছি। আচ্ছা, লাস্ট যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল মিনস হচ্ছে গিয়ে যে রিসোর্সটা আমি এখন ইউজ করছি না, অর্থাৎ প্রেজেন্টে আমি যে রিসোর্সটা কনজিউম করছি না, আমি ফিউচারের জন্য এটাকে স্টোর করছি এবং ফিউচার প্রোডাকশনের জন্য আমি ওটাকে ইউজ করবো, দ্যাটস কল্ড ক্যাপিটাল। অ্যান্ড এন্টারপ্রেনারশিপটা হচ্ছে গিয়ে এই যে ল্যান্ড, লেবার এবং ক্যাপিটালটাকে বললাম, এটাকে যারা হচ্ছে গিয়ে ম্যানেজ করে, অর্থাৎ যা ম্যানেজার who is going to organize the land, labor and capital, that's called entrepreneurship. So এইবার আসি হচ্ছে গিয়ে আমি যেই গুডস এন্ড সার্ভিস তৈরি করি না কেন, we need these 4 factors of production. যাই তৈরি করি না কারণ আমি আমারটা দিয়ে বলি, যেমন আমি ক্লাস নিচ্ছি, আমি একটু আগে বলছিলাম যে in my class you are going to get the service from myself. আমি একটা কিন্তু সার্ভিস দিচ্ছি, সেখান থেকে আপনারা সেটা পাচ্ছেন। এখন এখানে যেটা হচ্ছে মানে আমার কাছ থেকে সার্ভিসটা যে পাচ্ছেন, এখানে যেটা হচ্ছে যে আমার জন্য ল্যান্ডটা কি, মানে এই আমার ক্ষেত্রে কিন্তু এই চারটা বিষয়ই কাজ করছে। তো ফার্স্ট এসে ল্যান্ড, অবভিয়াসলি আমি আমার বাসায় বসে ক্লাস নিচ্ছি, আমার বাসাটা একটা ন্যাচারাল রিসোর্স ল্যান্ডের উপর তৈরি করা, সো দ্যাটস ল্যান্ড ফর মি। আমি কিন্তু দেখেন রাস্তায় বসে ক্লাস নিতে পারতাম, একটা খোলা মাঠে যে বৃষ্টি হচ্ছে এর মধ্যে আমার পক্ষে ক্লাস নেওয়া সম্ভব হতো? রাস্তার মধ্যে নয়েজের মধ্যে ক্লাস নিতে পারতাম? সো আমার জন্য কিন্তু একটা রুম দরকার, যে রুমটা একটা ন্যাচারাল রিসোর্সের উপরে তৈরি হবে। সো এটা হচ্ছে ল্যান্ড। এরপর এসে লেবার। আচ্ছা, আমি যদি এখন মেন্টাল এফোর্ট মানে আমার ব্রেইন ওয়ার্ক যদি না করে আমার পক্ষে ক্লাস নেওয়া সম্ভব? আমার কি ফিজিক্যাল এফোর্ট দরকার না? আমি অবভিয়াসলি এখন যদি ইফ আই হ্যাভ ইট, আমার গত সেমিস্টার এরকম হয়েছে, আমি বেশ মাঝখানে 2-3 দিন সিক ছিলাম, কিছুই না, আমার প্রচন্ড মাথা ব্যথা, মানে মাইগ্রেন এত পেইন হচ্ছে যে আমি ক্লাস নিতে পারছি না, আমি দেখছি আমার মাই ব্রেন ডাজন্ট ওয়ার্কিং। সো এখন যদি আমার ফিজিক্যাল হেলথও ঠিক থাকতে হবে, সাথে আমার মেন্টাল হেলথও ঠিক থাকবে। এখন আমি যদি মেন্টালি স্টেবল না থাকি, আমি মাঝখানে বলছিলাম যে আমি কিছুটা একটু মানে একটু অন্য একটা কারণে একটু প্রেশারাইজ, সো এই যে দুটো কিন্তু আমাকে ঠিক থাকতে হবে।
দেন I can take my class. So এই যে আমি আমার ফিজিক্যাল এবং মেন্টাল বোথ হেলথ যখন ঠিক আছে তখনই আমি কিন্তু আমার লেবারটা প্রপারলি দিতে পারছি। আচ্ছা এবার আসি ক্যাপিটাল। ক্যাপিটালটা একটু কন্ট্রাডিক্টরি। যে ক্যাপিটাল বলতে আমরা সবসময় টাকা পয়সা বুঝি, আসলে ক্যাপিটাল আসলে টাকা পয়সা না। ক্যাপিটাল বলতে বোঝাচ্ছে যে কোনো মেশিনারিজ হতে পারে, যেটা টুলস হতে পারে, আবার মানিও হতে পারে, যেটা কিনা আমি প্রোডাকশনের জন্য ইউজ করবো, অর্থাৎ ওটা আমি এখন কনজিউম না করে প্রোডাকশনের জন্য ইউজ করবো, দ্যাট উড বি ক্যালকুলেটেড অ্যাজ ক্যাপিটাল। সো মাই ল্যাপটপ, এই ল্যাপটপটা দিয়ে আমি কিন্তু চাইলে মুভিও দেখতে পারি, এখন আমি আমার ক্লাসও নিচ্ছি। সো দ্যাট দিস ল্যাপটপ ইজ ক্যাপিটাল। এই যে আমি যে বিল্ডিং এ বসে, আমার যে বাসায় বসে আমি ক্লাস নিচ্ছি, এটা ক্যাপিটাল। এই বিল্ডিং এ এই স্ট্রাকচার না থাকলে আমার পক্ষে ক্লাস নেওয়া সম্ভব হতো না। দেন আমি সাপোর্টিং হিসেবে যে বলছি আমার ট্যাবটা ইউজ করছি, মানে আরো কিছু নেট ইন্টারনেট ইউজ করছি, এগুলো সবই আমার ক্যাপিটাল, যে এগুলো ছাড়া আমি কিন্তু ক্লাসগুলো নিতে পারতাম না। ফাইনালি এই যে আমি মানুষটা লায়লা, আমি যে এই তিনটাই যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, তিনটাকে ম্যানেজ করেই যে আমি একটা সার্ভিস আপনাকে প্রোভাইড করছি, দিস ইজ এন্টারপ্রেনারশিপ। বুঝতে পারলাম? এবার আসে যে কোনো একটা গুডস এর প্রোডাকশন দিয়ে বলি, যেমন ধরেন প্রাণ কোম্পানি ম্যাঙ্গো জুস তৈরি করে। তো এই যে গুডস আপনি ম্যাঙ্গো জুসটা ফাইনাল গুডস হিসেবে পাচ্ছেন, তো এটা তৈরি করতে কিন্তু ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং এন্টারপ্রেনারশিপ চারটেই দরকার পড়েছিল। কিভাবে? প্রথমে আসে ল্যান্ডে, অবশ্যই ম্যাঙ্গো জুস ফ্যাক্টরি তৈরি করার জন্য ওদের একটা ল্যান্ড দরকার হয়েছে। নদীতে বা আকাশে বাতাসে বা সমুদ্রে তো আর ওরা নিশ্চয়ই ফ্যাক্টরি বানায় বসে থাকতে পারবে না, তাহলে একটা ল্যান্ডের উপর, অর্থাৎ একটা ন্যাচারাল রিসোর্স ওরা ইউজ করেছে। তারপরে আসে লেবার, অবভিয়াসলি ম্যাঙ্গোস গুলো পাল্প বানাতে, ম্যাঙ্গোস গুলো কালেক্ট করতে, প্রসেসিং এ নিতে লেবার লাগছে। যে লেবারদের মানে কি ফিজিক্যাল এফোর্ট তো অবভিয়াসলি লাগছে, মেন্টাল হেলথও দরকার আছে, মেন্টাল এফোর্টটাও দরকার আছে, মানে বোথ ব্রেন ওয়ার্কও দরকার আছে, আবার ফিজিক্যাল ওয়ার্কও দরকার আছে। এবার আসে ক্যাপিটাল, ওই যে বললাম ওদের মেশিনারিজ আছে যেটা ম্যাঙ্গো জুস বানানোর জন্য ইউজ হচ্ছে, বিল্ডিং আছে, দেন অবভিয়াসলি কিছু ইনভেস্টমেন্ট আছে, এখানে টাকা পয়সার বিষয় আছে, সেগুলো ইনভেস্টমেন্ট আছে, সো দ্যাটস ক্যাপিটাল। ফাইনালি কোন একজন ম্যানেজার আছে যে কিনা এই সব কিছুকে, ওই ল্যান্ডটাকে, লেবারটাকে, ক্যাপিটাল গুলোকে একসাথে ম্যানেজ করে কিন্তু ওয়ার্কটাকে অর্গানাইজড ওয়েতে নিয়ে যাচ্ছে, এবং ফাইনালি ইউ গেট সাম ম্যাঙ্গো জুস ফ্রম প্রাণ কোম্পানি। সো দ্যাটস এন্টারপ্রেনারশিপ। সো ফাইনালি আপনি কি পেলেন? জুস খেতে পাচ্ছেন, অর্থাৎ একটা গুডস পাচ্ছেন। সো ঠিক একইভাবে যখন আমি কোনো গুডস এন্ড সার্ভিস প্রডিউস করতে যাব, আমরা প্রথম পয়েন্টটা কিন্তু চলে আসলাম হোয়াট টু প্রডিউস। তো আমরা দেখলাম যে আমরা কি তৈরি করবো, গুডস তৈরি করবো না সার্ভিস তৈরি করবো, এটা ভ্যারি করে ইকোনমি টু ইকোনমি। এখন আছে আমরা হাউ টু প্রডিউস, অর্থাৎ আমরা কিভাবে তৈরি করব। So it's also decided by the technology and resources we have on that economy. সো বাংলাদেশের বেসিসে যদি আমি বলতে চাই, বাংলাদেশে যখন আমরা গুডস এন্ড সার্ভিস তৈরি করতে যাই, আমরা যে প্রোডাক্ট গুলো তৈরি করি, দোজ আর মোস্টলি লেবার ইন্টেন্সিভ। লেবার ইন্টেন্সিভ প্রোডাক্ট বিকজ ইন বাংলাদেশ লেবারস আর চিপ। সো আমরা বেশি লেবার ইউজ করে প্রোডাক্টটা তৈরি করি। আপনি বলছেন যে ম্যাডাম ক্যাপিটাল বা ল্যান্ড বা এন্টারপ্রেনারশিপ ইউজ হয় না, অবভিয়াসলি ইউজ হয়, কিন্তু প্রপোর্শনটা যদি আমরা দেখতে যাই তাহলে আমরা দেখবো যে আমরা লেবারটা বেশি ইউজ করে থাকি। সো এই কারণে কিন্তু বাংলাদেশে রেডিমেড গার্মেন্টস এর প্রোডাক্ট তৈরি হয়, বিকজ এটা লেবার বেশি লাগে। আমাদের দেশে কিন্তু কার্ড প্রডিউস হয় না, বিকজ কার্ড তৈরি করার জন্য লেবারের থেকে আমার মেশিনারিজ ইকুইপমেন্ট বেশি লাগবে। আবার যেই দেশে হচ্ছে কি মেশিনারিজ চিপ, অর্থাৎ লেবার এক্সপেন্সিভ বাট মেশিনারিজ চিপ, দে গো ফর দ্য ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রোডাক্ট। সো ফর এক্সাম্পল জার্মানিতে গেলে দেখবেন যে মোস্টলি ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রোডাক্ট, তারা কার প্রডিউস করছে, ল্যাপটপস প্রডিউস করছে, ইলেকট্রনিক্স গ্যাজেট প্রডিউস করছে, বিকজ ওখানে মেশিনারিজটা চিপ, ওদের সেই টেকনোলজি আছে, ওগুলো তারা ডেভেলপ করেছে। আমি কি বোঝাতে পারছি? সো হাউ টু প্রডিউস মিনস what kind of factors of production we're going to use to produce the goods and services. Second question আমার এটা ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, এন্ড থার্ড কোশ্চেন হচ্ছে, এটা খুব মজার, ফর হুম টু প্রডিউস, এই যে লাস্ট যেটা ছিল ফর হুম, ঠিক আছে, ফর হুম টু প্রডিউস মানে আমি যে প্রোডাক্ট তৈরি করলাম, গুডস না সার্ভিস, এটা আসলে কার জন্য তৈরি করছে, এটা আসলে খুব মানে কন্ট্রোভার্সি একটা কোশ্চেন, আমি কার জন্য তৈরি করবো। সো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য ইনকাম ক্লাস।
সো আমি দেখা যাচ্ছে যে একটা কান্ট্রিতে আমাদের যে বলছিলাম যে লেবার ইন্টেন্সিভ হোক, ক্যাপিটাল ইন্টেন্সিভ হোক, প্রোডাক্ট গুলোকে আমরা যখন তৈরি করি আমরা আগেই ডিসাইড করি যেটা কোন গ্রুপ অফ পিপলকে, কোন ইনকাম ক্লাসটাকে আমরা টাচ করতে যাব, লো ইনকাম না মিড ইনকাম না হায়ার ইনকাম, এটা আমরা টাচ করতে যাব। এবং এই ইনকামটা কিভাবে ডিসাইড হয়, এই ইনকামটাও কিন্তু ফ্যাক্টরস অফ প্রোডাকশনের সাথেই রিলেটেড। ফর এক্সাম্পল আপনার যে ল্যান্ড আছে, আচ্ছা আবার একটু বলি, যে চারটা যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলছে, মজার বিষয় হচ্ছে কি চারটাই একজন ইন্ডিভিজুয়াল ওন করে। মানে আমি, আপনি, আমাদের মতো কনজিউমার বা ইন্ডিভিজুয়াল আমরাই কিন্তু এটা ওন করে থাকি। কিভাবে? যেমন এই যে ল্যান্ড আছে আমাদের কাছে, এই ল্যান্ড আর্নস রেন্ট, অর্থাৎ ল্যান্ড থেকে আমরা রেন্ট পাই। কিভাবে রেন্ট পাচ্ছি? যে আমরা ওই যে ল্যান্ড যেটাকে নিয়ে আসি সেটা হচ্ছে গিয়ে আমরা ল্যান্ডটাকে কি ভাড়া দিতে পারি না কারোর কাছে, সো এইভাবে আমরা আর্ন করি। তারপরে আমরা যে লেবার, আমরা যে আমাদের লেবারটা সেল করি সেখান থেকে আমরা ওয়েজ পাই, অর্থাৎ আমরা স্যালারি পাই। আমরা যে ক্যাপিটাল যেটা থাকে, অর্থাৎ টাকাই যদি থাকে, টাকাটা আমরা কি করি? আমাদের যদি কোনো সেভিংস থাকে আমরা আইদার ব্যাংকে ডিপোজিট করি অথবা কাউকে লেন্ড দেই। সো যাই করি না কেন সেই ডিপোজিট থেকে বা সেই লেন্ড থেকে আমরা কি করি? উই আর্ন ইন্টারেস্ট। এন্ড ফাইনালি অ্যাজ এ এন্টারপ্রেনার যদি আপনি কাজ করেন, উদ্যোক্তা যেটাকে এখন খুব ইউজ হয় এই ওয়ার্ডটা, আমরা উদ্যোক্তারা কি করে? যদি প্রপারলি বিজনেসটাকে রান করতে পারে, দে আর্নস প্রফিট। তো এইভাবে আসলে আমাদের ইনকামটা আসে। অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি বলছি যে আমরা কিভাবে ইনকামটা আসি। সো আমরা যখন গুডস এন্ড সার্ভিস তৈরি করব আমরা কিন্তু এটাও টার্গেট নিব যে কোন ধরনের ইন্ডিভিজুয়ালদের জন্য আমি গুডস এন্ড সার্ভিস তৈরি করছি। যেমন ধরেন গ্রিন ইউনিভার্সিটি কি করছে? Obviously, Green University producing services. What kind of services? Education service. গ্রিন ইউনিভার্সিটিরও কিন্তু একটা টার্গেট কাস্টমার আছে, মানে ফর হোম টু প্রডিউস যদি আমি যাই, একটা টার্গেট গ্রুপ আছে। গ্রিনের টার্গেট কি? গ্রিনের টার্গেট হচ্ছে আমি সেই কোয়ালিটির স্টুডেন্টদেরকে নিয়ে আসবো হু আর কোয়ালিফাইড, বাট তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন লাইক ওরকম আপগ্রেডেড না যে যারা হচ্ছে গিয়ে খুব মানে আননেসেসারি স্পেন্ড করে হচ্ছে গিয়ে এডুকেশনটা পারসু করতে পারবে, বাট দে আর মেরিটোরিয়াস। সেই স্টুডেন্ট গুলোকে তারা কিন্তু টার্গেট করেছে এবং তাদেরকে টার্গেট করে দে আর ট্রাইং টু প্রোভাইড কোয়ালিটি সার্ভিসেস উইথ এ আমি বলবো যে এটাকে রিজনেবল রেঞ্জ অফ টিউশন ফি। আপনি যদি নর্থ সাউথের সাথে অবভিয়াসলি কম্পেয়ার করেন, আপনাদের টিউশন ফি অনেক কম। আমি যেমন ট্রিপলিটা আমি টিউশন ফি জানি না, জাস্ট বিবিএ এমবিএ টা জানি। সো এমবিএ করতে গ্রিনে, এমবিএ মিন্স মাস্টার্স ডিগ্রি কিন্তু, সো ইন এমবিএ মাস্টার্স ডিগ্রিতে স্পেন্ড হয় হচ্ছে কি 1.5 লাখ টাকা এক্সিকিউটিভ এমবিএ, যেটা এটা জানি কারণ মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, এক্সিকিউটিভ এমবিএ টা পারসু করা যায়। 1.5 লাখ টাকা খরচ হয়। সেখানে নর্থ সাউথে যদি আমি এক্সিকিউটিভ এমবিএ করতে চাই, এটা স্পেন্ড হবে মিনিমাম 7 to 8 লাখ টাকা। অথচ উই আর প্রোভাইডিং দ্য সেম সার্ভিস, একই আউটলাইন ফলো করা হয়, একই কোর্সেস অফার করা হয়, সবই সেম। তো তাহলে গ্রিনে কম ওখানে বেশি কেন? গ্রিনের টার্গেট হচ্ছে যে টার্গেট ওরা এইভাবে ধরেছে যে ওদের ওই এই শ্রেণীর কাস্টমারদের দরকার। সো মেইন কথা এটাই যে যখনই আমরা ইকোনমি কোনো গুডস এন্ড সার্ভিস প্রডিউসে যাব, আমরা এই তিনটা প্রশ্নের উত্তর ধরে আগাবো। হোয়াট টু প্রডিউস, অর্থাৎ কি তৈরি করব, গুডস না সার্ভিস। হাউ টু প্রডিউস, দ্যাট মিনস what kind of factors of production we're going to use, and finally for whom to produce, অর্থাৎ আমি হাই ইনকাম পিপলের জন্য বানাবো না লো ইনকাম পিপলের জন্য বানাবো না মিড ইনকাম পিপলের জন্য বানাবো। আচ্ছা, এটা ছিল হচ্ছে ফার্স্ট বিগ কোশ্চেন। and the second one is, should we go for self interest or society interest? so আমরা যখন চয়েসটা মেক করি আমাদের আসলে এটা ডিপেন্ড করে হচ্ছে ইকোনমিক কন্ডিশনের উপরে, এবং অবভিয়াসলি দ্য ইনসেন্টিভ উই আর গোইং টু গেট এটার উপর ডিপেন্ড করে। সো সেটার উপরে আমরা ডিসাইড করে আসলে আমরা যাই যে আমরা আসলে সেলফ ইন্টারেস্টে কাজ করব না সোসাইটি ইন্টারেস্টে কাজ করব। সো সেলফ ইন্টারেস্টে কাজ করতে গেলে দেখা যায় যে আমরা আসলে উই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট হোয়াট আওয়ার choices will affect to others people, আমরা এটা এখানে একদম সেলফিশের মতো কাজ করি, অর্থাৎ অন্যদের উপরে কি ইম্প্যাক্ট করছে আমরা কিন্তু এইভাবে চিন্তা করি না। সো আমি সেক্ষেত্রে আমার নিজের মানে পজিটিভ সাইডটাকে আমরা বেশি চিন্তা করি। যেমন আপনি সাপোজ ফুড প্যান্ডাতে খাবার অর্ডার করলেন, তখন কিন্তু আপনি কখনোই সোসাইটির কথা চিন্তা করেন না যে ফুড প্যান্ডাতে খাবার অর্ডার করছে এতে সোসাইটিতে কোনো অসুবিধা হচ্ছে কিনা।
তখন আপনি জাস্ট চিন্তা করেন যে as early as possible you need the food, that's it. এটা হচ্ছে সেলফ ইন্টারেস্টে কাজ করা বলতে বোঝাচ্ছে। and society interest বলছে যে যেখানে আপনি ওভারঅল সোসাইটি নিয়ে চিন্তা করছেন যে সোসাইটি এদিকে ভালো দিকে যাচ্ছে না খারাপ দিকে যাচ্ছে, সোসাইটিতে আসলে ইম্প্যাক্টটা কিভাবে পড়ছে। সো যদি আপনি বিগার সিনারিওতে চিন্তা করেন যে ফুড প্যান্ডাতে আপনি ফুড অর্ডার করলেন, হুইচ মিনস এখানে সোসাইটিকে কিন্তু আপনি সার্ভ করছেন, বিকজ আপনার এখানে একটা ডিমান্ড জেনারেট হচ্ছে, সেক্ষেত্রে একটা টোটালি ডিফারেন্ট একটা ইনকাম ক্লাস ক্রিয়েট হচ্ছে। কারণ এই যে ফুড প্যান্ডার সাথে কিছু ডেলিভারি ম্যানের সার্ভিস মানে জব ক্রিয়েশন হচ্ছে, কিছু রেস্টুরেন্টের বিজনেস হয়ে যাচ্ছে। সো আপনি কিন্তু ইনডিরেক্টলি সোসাইটি ইন্টারেস্টও কাজ করছেন। এখন আপনার যদি মনে হয় যে না আমি এভাবে কাজ করব না, আমি সোসাইটি ইন্টারেস্টে কাজ করবো, আমি ডিমান্ড করবো না, তাহলে কিন্তু আপনি তখন ডিমান্ডে যাবেন না। সো মেইন কথা, আমরা যে গুডস এন্ড সার্ভিস কনজিউম করি না কেন বা যাই করি না কেন, আমাদের এই কাজটা দুইটা ইম্প্যাক্ট ফেলে। আইদার এটা হচ্ছে গিয়ে ইট পারসু দ্য সেলফ ইন্টারেস্ট, আর আদারওয়াইজ এটা আনইনটেনশনালি ইট প্রমোটস দ্য সোশ্যাল ইন্টারেস্ট। তো এটা কিন্তু আমরা পেয়ে যাবো। তো আপনি এটা হচ্ছে কি একটু গো থ্রু করবেন, এখানে এক্সাম্পল গুলো আরো একটু ভালোভাবে দেওয়া আছে, দেন ইউ উইল গেট দ্য অ্যান্সার। আজকে আমি এতটুকু পর্যন্তই যাব। সো আপনার কোনো কোশ্চেন থাকলে ইউ মে আস্ক মি নাও। আরো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, সো এই স্লাইডটা অলরেডি আপনাদের সাথে যেহেতু শেয়ার করা আছে, এখানে দেখবেন যে আমি কিন্তু এই যে হুম হাউ এগুলার হচ্ছে গিয়ে ছোট ছোট করে একটু লিখে রেখেছি। আচ্ছা, নেক্সট ক্লাসে হচ্ছে কি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো একটু এক্সপ্লেনেশনে যাব, অর্থাৎ গ্রাফ গুলো কিছু রিপ্রেজেন্ট করে, কিছু বুঝায়। ওই যে মানে নেগেটিভ কথা আমাকে জিজ্ঞাসা করছে, তখন একটু মনে হলো যে না আসলে এইভাবে আপনাদের ডিমোটিভেটেড করা উচিত হয় নাই, বিকজ আমরা যখন ভ্যারিয়েবল গুলো রিলেশনশিপ গুলো দেখাবো, সেখানে কিন্তু নেগেটিভ রিলেশনশিপটা অর্থাৎ ইনভার্স রিলেশনশিপটা আমি দেখাবো। তো এটা আসলে আসবে, কিন্তু এটা আসলে ওই সেন্সে আসে না যে জিনিসটা নেগেটিভ, ওরকম না, জাস্ট দেয়ার অ্যাক্টিভিটিস উইল গো টু অপোজিট ডাইরেকশন, এরকম একটা বিষয় থাকে। তো এই ক্ষেত্রে নেগেটিভ আছে, তো সেটা আমরা দেখতে পাবো। আচ্ছা, সো আজকে রিফ্লেকশন নেওয়ার টাইম নেই, অলমোস্ট উই আর রানিং আউট অফ টাইম। নেক্সট ক্লাসে শুরু করার আগে কিন্তু সাধারণত রিফ্লেকশন নেই যে কি শিখেছে লাস্ট ক্লাস থেকে, এরকম টাইপসের একটু, এই জন্য একটু আমি আপনাদেরকে বলবো এটা আসলে সেলফ ইন্টারেস্ট না কাজ করে আমি সোসাইটি ইন্টারেস্টের ক্ষেত্রে চিন্তা, বিগ পিকচারে চিন্তা করছি যে আপনি যদি আমার ক্লাস শেষে একটু এই যে স্লাইড বা বইটা শেয়ার করেছে এটা একটু নিজেরাই গো থ্রু করেন, আপনি অনেক কোশ্চেন পাবেন, যেটা কিনা আমাকে নেক্সট ক্লাসে করলে আপনার স্টাডিটাও হয়ে যাবে, প্লাস হচ্ছে গিয়ে যা জানা দরকার আপনি জেনে যাবেন। আদারওয়াইজ যদি এটা না পড়েন, না গো থ্রু করেন, এটা কিন্তু পড়াটা জমতে থাকবে। আলটিমেটলি যেটা হবে ফাইনাল এক্সামের সময় বা ক্লাস টেস্টের সময় এই দিকে একটু মনে হবে একটু গুগল করি, একটু বন্ধু বান্ধবীকে জিজ্ঞাসা করে এইভাবে অ্যান্সার করতে থাকবেন। তো তার থেকে কি বেটার না যে এখনই একটু জাস্ট 5-10 মিনিট একটু পড়ে দেখলাম, পড়ে আসলে টিচারকে আস্ক করা, সো দ্যাট স্টাডিটা ভালো হবে, তাই না? সো এটা একটু চেষ্টা করে নিজের একটু স্টাডি করে আসতে, যাতে হচ্ছে গিয়ে আমাকে কোশ্চেন গুলো আস্ক করা যায়, বিকজ উই আর রেশনাল পিপল, এটা আসবই যে আমরা সবসময় যৌক্তিক চিন্তা করি। সো রেশনাল পিপল রেসপন্ড টু দ্য ইনসেন্টিভ। আমি একটা ইনসেন্টিভ আপনাকে দিলাম এখন, যে ভালো, যেহেতু আপনি পেমেন্ট করেই আসছেন, পেমেন্ট করে আসছেন, টাইম ইনভেস্ট করছেন, আপনি আপনার স্কেয়ার রিসোর্সটা এই ক্লাসটার জন্য ইনভেস্ট করছেন, সো এটা থেকে বেস্ট আউটপুটটা আপনার কিন্তু নেওয়া উচিত। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সি ইউ অন নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।